এই টোটাল প্রক্রিয়াটা কোনো প্রেসিডেন্ট মেনটেন করেন না এবং তাদের পররাষ্ট্রনীতি সম্পূর্ণই আলাদা এবং ট্রাম্প যে জিনিসটা তারা বলতে চায় এবং তার নির্বাচন ইস্তিহারে ছিল সেটা হচ্ছে মেক্সিকো দিয়ে সবচেয়ে বেশি লোক আমেরিকাতে ইন করে, সেটা হচ্ছে অবৈধভাবে এবং তাদেরকে বলা হয় রিফিউজি। বাট এই রিফিউজি কেসে যারা আমেরিকাতে যান তাদের ক্ষেত্রে জটিলতা হতে পারে এবং ট্রাম্প যে জিনিসটা বলে সেটা হচ্ছে আপনি বৈধভাবে আমেরিকাতে আসেন এবং একটা বৈধ প্রসেস করে আপনি থেকে যেতে পারেন বা আপনি চলে যেতে পারেন, এটা আপনার একান্তই ব্যক্তিগত ইচ্ছা। তো এই নির্বাচন কেন্দ্রিক বা ট্রাম্প ক্ষমতায় আসার পরে যে ইন্টারভিউতে আপনাকে ভিসা দিবে না এরকম যারা চিন্তা করছেন তারা এই চিন্তা থেকে দূরে থাকতে পারেন। আপনারা অনেকেই জানেন বা অনেকে এই বিষয়ে অনেকেই কানেক্টেড থাকেন, ইদানিং ভিসার পরিমাণ অত্যাধিক পরিমাণে বেশি এবং আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন সেই ক্ষেত্রে হচ্ছে ইউএস এম্বাসি ঢাকার সামনে কোনো একদিন সকালে বা দুপুরে গিয়ে যদি আপনারা দাঁড়িয়ে থাকেন বা দেখেন তখন আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ মানুষের এখন ভিসা হচ্ছে। বা অনেকের ধারণা এরকম যে 20 জানুয়ারি যখন ট্রাম্প ক্ষমতা মুছে নেবে তারপরে ভিসা রেশিও কমে যাবে। বাট আমি আপনাকে একটা ইনফরমেশন দিতে চাই আপনাদের সকলকে, আপনারা যদি আমেরিকান ওয়েবসাইটগুলো ঘাটেন তাহলে আমাদের কথার সাথে মিল পাবেন এবং সম্পৃক্ততা খুঁজে পাবেন। সেই ব্যাপারে হচ্ছে ইউএস এম্বাসিতে বাংলাদেশে যতদিন যাবত বাংলাদেশে আছে 1971 সালের পর, ঠিক তারপর থেকে ট্রাম্পের আমলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি এই B1 B2 ভিসা প্রোভাইড করা হয়েছে। সো এই চিন্তা থেকে আপনারা সকলেই দূরে থাকতে পারেন। যাই হোক, পরবর্তীতে এখন ইন্টারভিউতে আসলে কি ধরনের প্রিপারেশন নেওয়া উচিত বা কি কি কাগজপত্র নেওয়া উচিত, কি নেওয়া যাবে না নেওয়া যাবে না, এই ব্যাপারগুলো আমরা আসলে বলবো। বাট আমাদের সবারই আসলে একটা চিন্তা থাকে যে আমেরিকাতে যে প্রক্রিয়াটা আপনারা করতে চান যে B1 B2 ভিসা, এটা সাধারণত 5 বছরের মাল্টিপল ভিসা। বাট এই মাল্টিপল ভিসার যত গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে DS-160 ফর্ম। এই ফর্মের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে, এই ফর্মের মধ্যে এক্স্যাক্টলি যা যা থাকে আমি সম্পূর্ণ সেই বিষয়গুলো আপনাদের অবগত করতে যাচ্ছি। এই ফর্মের মধ্যে শুরুতে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আপনার পাসপোর্টে যেভাবে নাম আছে সারনেম এবং গিভেন নেম নামে এরকম বিষয় থাকে, সেটা আপনারা পাসপোর্ট লক্ষ্য করলেই আপনারা দেখতে পাবেন। বাট এখানে যেভাবে আছে বা অনেকের পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের সাথে নামের বানানে একটু মিসম্যাচ আছে বা অনেকের নামের যেমন ধরেন আয়েশা আক্তার বা এখন এনআইডি কার্ডে আছে হচ্ছে আক্তার বা আয়েশা বা এটা পাসপোর্টে আয়েশা আক্তার আছে। বাট সেই ক্ষেত্রে এই ভিসা প্রক্রিয়া করার ক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের খুব একটা প্রয়োজনীয়তা নেই, শুধু এনআইডি কার্ডের নাম্বারটা ছাড়া। সো আপনার পাসপোর্টটাকে আপনাকে ফোকাস দিতে হবে। বাট ইউএস এম্বাসি সবসময় পাসপোর্টটাকেই ফোকাস দেয়। বাট আপনারা লক্ষ্য করেন যে আমাদের এই সেমিনারটায় 3টায় হওয়ার কথা ছিল, বাট আমরা এটাকে স্টার্ট করেছি 3:30টায়। বাট আমাদের এখানে যখন আপনারা এসেছেন আমাদের এই চিন্তা করে বা আমরা কিভাবে মেনটেন করব সেই ব্যাপারে আপনারা সহযোগিতা করেছেন। বাট এখন যখন আপনি আমেরিকান এম্বাসিতে যাবেন বাট আপনার ইচ্ছায় বা আপনার মতো করে যদি আপনি যান সেই ক্ষেত্রে আপনার ভিসা রেশিও কমে যাবে বা আপনার ভিসার পার্সেন্টেজটা বা আপনি কনফিডেন্ট লেস হতে পারেন। বাট আমেরিকান এম্বাসি আপনাকে আসলে কিভাবে চায় সেইভাবে প্রিপারেশন নিয়ে গেলে আপনার ভিসার সম্ভাবনা বাড়বে। বাট সেই ক্ষেত্রে হচ্ছে এর পরবর্তী যে ধাপ থাকে আমরা প্রত্যেককে একটা চেকলিস্ট দিয়েছি, সেই চেকলিস্টটা এক্স্যাক্টলি যে কোশ্চেনগুলো থাকে বা সেটার একটা সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব এবং এটা যদি সাথে সাথে আপনারা ফলো করেন তাতেও আপনারা বুঝতে পারবেন। এরপরে হচ্ছে মেরিট স্ট্যাটাস, আপনি সিঙ্গেল ম্যারিড বা কি এই বিষয়টাকে কনফার্ম করতে হবে। আপনি মেরিট হলে মেরিট দিবেন, সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন। বা কারো কারো ক্ষেত্রে এরকম দেখা যায় যে আপনি ডিভোর্সে আছেন বা সেপারেশনে আছেন, সেই অপশনগুলো আপনি ইউজ করতে পারেন। তবে এই বিষয়টা থেকে যতটা সম্ভব অ্যাভয়েড করার জন্য চেষ্টা করবেন। এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট এবং আমাদের দেশের যে কালচার, এই কালচারে এই বিষয়গুলো খুব ডিস্টার্বজনক। সেটা হচ্ছে এরকম, যেমন আপনি যদি ডিভোর্স দিয়ে আপনার ফাইলটাকে কন্টিনিউ করেন এবং যখন একটা মেয়ে ডিভোর্স হয় তখন এই কালচারে হচ্ছে তার মাও তাকে বাজেভাবে ট্রিট করে, সমাজ তাকে বাজেভাবে ট্রিট করে। তো এই ধরনের মানুষগুলো হচ্ছে অনেক ফ্রাস্ট্রেশনে ভোগে এবং তারা এই কালচারটা থেকে অন্য জায়গায় ডাইভার্ট হওয়ার জন্য চেষ্টা করে। বাট ইউএস এম্বাসিও এইভাবে চিন্তা করে। সো এটাকে যদি আপনি মেরিট রেখেও কাজ করেন, এখানে কিছু টেকনিক্যালি বিষয় যদি আপনি ইনক্লুড করেন
তাহলে আপনি এই জিনিসটাকে অ্যাভয়েড করে যেতে পারবেন। এরপরে প্লেস অফ বার্থ, আপনার কোথায় জন্ম হয়েছে কোন ডিস্ট্রিক্টে সেটাও আপনার পাসপোর্টের ফার্স্ট পেজে আপনারা দেখতে পাবেন এবং সেইভাবে সেই ডিস্ট্রিক্টের নামটা আপনি ওখানে উল্লেখ করবেন। এরপরে হচ্ছে আপনার ডেট অফ বার্থ, এবং অনেকের আইডি কার্ডের সাথে এবং পাসপোর্টের সাথে এই জন্ম তারিখ মিসম্যাচ করে, বাট সেটা করতে পারে, বাট এটাও খুব একটা জটিলতা না, বাট আপনি পাসপোর্ট ফোকাস দেওয়ার জন্য চেষ্টা করবেন। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার। এখন যারা 18 বছরের নিচে আছেন প্রত্যেকের জন্ম নিবন্ধন আছে, এবং যারা 18 বছরের উপরে আছেন তাদের এনআইডি আছে। সো এখানেও আপনি পাসপোর্টের মধ্যে দেখবেন যে একটা ব্যক্তিগত নম নামে একটা অপশন আছে, সেখানে আপনার পাসপোর্টের কপিতে ওখানে লেখা আছে যে আপনার ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার, এবং সেটা কারো এনআইডি হতে পারে, কারো বার্থ সার্টিফিকেটও হতে পারে। এটা যেটা আছে সেটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। এরপরে হচ্ছে আপনি কোথায় গিয়ে আমেরিকাতে স্টে করবেন, বাট এই বিষয়টাকে আমাকে একটু বিস্তারিত বলতে হবে। সেটা হচ্ছে আপনার খুব ক্লোজ আত্মীয় স্বজন আছে, সেই ক্ষেত্রে যেমন আপনার মা বাবা ওখানে থাকে, সেই ক্ষেত্রে আপনি এরকম দিতে পারেন যে আমেরিকাতে আপনি গিয়ে ওনাদের বাসায় থাকবেন। বাট অনেকের এরকম থাকে যে আপনি কোন অর্গানাইজেশনের কাছে যাচ্ছেন, বা তারা আপনার খরচ বহন করবে, তারা আপনার হোটেল বহন করবে, তখন ওই অর্গানাইজেশনের যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসটা এখানে আপনারা প্রোভাইড করতে পারেন। বাট যারা শুধু একান্তই ঘুরতে যেতে চাচ্ছেন, আত্মীয় নেই, বন্ধু বান্ধব নেই, কোনো অর্গানাইজেশন নেই, তারা এখানে একটা হোটেলের নাম ইউজ করবেন। এবং ম্যাক্সিমাম মানুষই আপনারা মনে করেন যে একটা হোটেল বুকিং দিতে হবে, বাট এইখানে হোটেল বুকিং দেওয়ার কোনো অপশন নেই। আপনি ভিসা পাওয়ার পরে যাওয়ার সময় হোটেল বুকিং দিতে পারেন। এখানে আপনার এই অ্যাড্রেসটা দিতে হবে হচ্ছে আপনি কোথায় থাকবেন, সেই ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কোনো একটা হোটেলের নাম দিবেন, বাট সেই হোটেলটা যেন এরকম হয় যে আপনি আমেরিকাতে যাবেন, ঠিক আছে, কোথায় গিয়ে আপনি ঘুরবেন বা আপনার ঘোরার প্ল্যান কোথায়, যেমন আপনার ঘোরার প্ল্যানটা হচ্ছে নিউ ইয়র্কে, বাট আপনি হোটেল অ্যাড্রেস লিখেছেন ক্যালিফোর্নিয়ায়, এবং আপনারা অনেকে জানেন না হয়তো, বা অনেকে জানেন নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়ার দূরত্ব হচ্ছে বিমানে 6.5 থেকে 7 ঘন্টা সময় লাগে। সো আপনার এই ট্যুর প্ল্যানের সাথে আপনার হোটেলের নামের যেন একটা সামঞ্জস্যতা থাকে এবং সেটা যেন কাছাকাছি থাকে, সেই বিষয়টাকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে। এরপরে যে বিষয়টা থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আপনি যে ভ্রমণ করবেন বা যেই কাজে যাবেন, আপনার এই খরচটা কে বহন করবে। এখন আপনারা যখন ফ্যামিলি সহ অ্যাপ্লাই করবেন, আপনার সন্তানদের যদি সোর্স অফ ইনকাম না থাকে, সেই ক্ষেত্রে আপনি বহন করতে পারেন, আপনার ওয়াইফ বহন করতে পারে, তখন তার ডিটেল দিতে হবে। আর আপনারা হাজবেন্ড ওয়াইফ দুইজনেই যদি ক্যাপাবল থাকেন, দুইজনেই সেফ দিতে পারেন। এইভাবে আপনাকে এই ট্রিপের খরচ কে বহন করবে সেইভাবে আপনাকে আগাতে হবে। এরপরে হচ্ছে যারা এর আগে আমেরিকান এম্বাসি ফেস করেছেন বা ভিসা পাননি, যারা রিফিউজ হয়েছেন এবং রিফিউজ হওয়ার আগে আপনি মনে করছেন যে আপনার DS 160 ফর্মটাতে অনেক জায়গাতে ভুল আছে এবং কিছু বিষয় আপনার এখানে নতুন করে সংযোগ করা লাগবে, বাট এই রিফিউজ হলে যে কোনো ক্যাটাগরিতে আপনি হন, সেটা ইমিগ্রেন্ট, নন ইমিগ্রেন্ট, B1, B2, F1, F2, B1, এই ধরনের যে কোনো ক্যাটাগরিতে আপনি রিফিউজ যদি হন, তখন এই রিফিউজ অপশনে আপনাকে ইনফর্ম করতে হবে। এবং আপনি যদি ইনফর্ম না করে আবার ইউএস এম্বাসি ফেস করেন, সেই ক্ষেত্রে আপনার ভিসা না হওয়ার সম্ভাবনাই অনেক বেশি থাকবে। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, এবং প্রত্যেকের পাসপোর্টে দেখবেন পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া আছে। সেই পার্মানেন্ট অ্যাড্রেস আপনার পাসপোর্টে এক্স্যাক্টলি যেরকম আছে সেরকম দেওয়ার জন্যই আপনারা চেষ্টা করবেন। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস। এখন যেটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, সেটা কখনোই অ্যাড্রেসটা চেঞ্জ হয় না, এবং পার্মানেন্ট অ্যাড্রেস মানে পার্মানেন্ট অ্যাড্রেস। সো এই পার্মানেন্ট অ্যাড্রেসটা হচ্ছে আপনার পাসপোর্টে যেভাবে থাকবে সেভাবেই দিবেন, বাট আপনার বর্তমান ঠিকানা প্রতিনিয়ত চেঞ্জিং। বাট আপনি এর আগে অ্যাপ্লাই করেছেন তখন ছিলেন আগ্রাবাদ, বাট এখন আপনি জিএসএম মোড়ে থাকেন, যখন আপনি যেখানে থাকবেন সেখানে আপনি পরিবর্তন করে দিবেন, বাট এই পরিবর্তনে কোনো ধরনের জটিলতা নেই। বাট এটা যদি আপনার পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে সেম দিবেন, বাট এটাকে বলে হচ্ছে মেলিং অ্যাড্রেস আমেরিকার এই DS 160 ভাষায়। বাট আপনারা যখন পাসপোর্ট ডেলিভারি আসবে এক্স্যাক্টলি ওই প্রপার ঠিকানাটা দেওয়ার জন্যই চেষ্টা করবেন। এরপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে লাস্ট 5 ইয়ার্সে
বা আপনার আইডি কার্ড দিয়ে আপনি কতগুলো নাম্বার রেজিস্ট্রেশন করেছেন, ফোন নাম্বার, বাট এখানে প্রত্যেকটা নাম্বার দেওয়ার জন্য চেষ্টা করবেন আপনার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা নাম্বার আপনার মা বাবা ভাই বোন ওয়াইফ সন্তান যে কেউ ইউজ করতে পারে, বাট প্রত্যেকটা নাম্বারের ইনফরমেশন আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। আপনাদের মনে রাখতে হবে ইউএস এম্বাসিকে যত বেশি আপনাকে যাচাই করার সুযোগ তৈরি করে দিবেন তত আপনার ভিসার সম্ভাবনা বাড়বে। বাট এই নাম্বারগুলো অ্যাকচুয়ালি আপনি কিভাবে কালেক্ট করবেন সেই ব্যাপারে আমি একটা গাইডলাইন দেওয়ার জন্য চেষ্টা করি। প্রত্যেকের নাম্বার মোবাইল দিয়ে *16001 হ্যাশ লিখে যখন আপনি ডায়াল করবেন পরবর্তীতে আরেকটা অপশন আসবে যে আপনার এনআইডি কার্ডের লাস্ট 4টা নাম্বার বা ডিজিট দেওয়ার জন্য। যখন আপনি ডিজিট দিবেন তখন আপনাকে একটা এসএমএস আকারে আপনার মোবাইলে চলে আসবে যে আপনার নাম্বার দিয়ে কতগুলো আপনার এনআইডি দিয়ে কতগুলো নাম্বার নিয়েছেন। এবং আপনারা এই ব্যাপারে আরেকটা সতর্কতামূলক বিষয় বলে দিচ্ছি, সেটা হচ্ছে এরকম যে আপনি যখনই আপনার আইডি কার্ড দিয়ে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনি যখন একটা সিম নিচ্ছেন সেই ক্ষেত্রে অনেকে বলবে যে আপনার ফিঙ্গারটা হয়নি, আপনি পুনরায় আবার ফিঙ্গারটা দেন। বাট সেই ক্ষেত্রে দেখবেন যে ওই ব্যক্তি বা ওই প্রতিষ্ঠান ওই আপনার নামে আরেকটা সিম নিয়েছে এবং এই সিমগুলো অসাধু মানুষের কাছে বিক্রি করে দিয়েছে এবং ওই সিম দিয়ে যত ধরনের অকারেন্স করবে সেটা লাইবিলিটিও আপনাকে নিতে হবে। যার কারণে *16001 হ্যাশ লিখে আপনি প্রত্যেকটা নাম্বার যাচাই করার জন্য চেষ্টা করবেন। মনে করবেন আপনি একটা অফার পেয়েছেন, সেই অফারে আপনি একটা নাম্বার নিতে পারেন, অফার শেষের পর আপনার নাম্বার মনে নেই, বাট এরকমও যদি হয় আপনি যেই নাম্বারগুলো ইউজ করবেন না প্রত্যেকটা নাম্বার ওই কোম্পানিতে গিয়ে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। তাতে আপনি অনেক বিপদ থেকে রক্ষা পাবেন এবং ইউএস এম্বাসিকে যাচাই করার সুযোগ তৈরি করে দিবেন। এরপরে যে অপশন থাকে যে লাস্ট 5 বছরে আপনি কতগুলো ইমেল অ্যাড্রেস ইউজ করেছেন, বাট যতগুলো ইমেল অ্যাড্রেস আপনার মনে থাকবে অনেকে অনেক 10টা 20টা 50টা এরকম ইমেল আইডি ইউজ করেছেন, বাট আপনি যতগুলো মনে থাকবে প্রত্যেকটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। তাতে বোঝা যাবে যে ইউএস এম্বাসিতে আপনি তাকে প্রত্যেকটা তথ্য দিয়ে সহযোগিতা করেছেন, তাতেও আপনার ভিসার সম্ভাবনা বাড়বে। এরপরে যে বিষয়টা থাকে আপনারা সকলেই ফেসবুক ইউজ করেন, বাট আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার কোন ধরনের যদি প্ল্যাটফর্ম থাকে সেই প্ল্যাটফর্ম এখানে উল্লেখ করা লাগবে। বাট আমরা ম্যাক্সিমাম এজেন্সি বা ব্যক্তির ক্ষেত্রে এই বিষয়গুলো এমন ভাবে দেখতে পারি, যেমন আপনার পাসপোর্টের নাম আছে শামসুর রহমান, বাট আপনার ফেসবুক আইডির নাম আছে আকাশের ঠিকানা, এখন বা অনেক অন্য কোনো নাম থাকতে পারে। বাট এই ধরনের অনেকে এটা অ্যাপ্লাই করার সাথে সাথে নাম কারেকশন করার জন্য চেষ্টা করেন, বাট এটা আপনার ফেসবুকটা ব্যক্তিগত, বাট এটাকে কখনোই কেউ চেঞ্জ করার জন্য কোনো ধরনের প্রয়োজনীয়তা নেই। এবং আপনারা যদি মনে করেন যে এটা চেঞ্জ করলে বা যাচাই করতে সুবিধা হবে এরকমও না, সেই ক্ষেত্রে হচ্ছে অনেক এজেন্সি বা ব্যক্তি এখানে শামসুর রহমান এই নামটা ইউজ করলেন, বাট আপনাকে আসলে কিভাবে খুঁজে পাবে? আপনারা যখন একজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে খোঁজেন ফেসবুকে নাম সার্চ দিয়ে একই নামে হাজার হাজার ব্যক্তি থাকতে পারে, বাট সেটাকে সেই আমেরিকান এম্বাসি আপনাকে কিভাবে রিজেক্ট করবে? এর জন্য আপনাকে অবশ্যই ফেসবুকের লিংকটা কপি করে এই ফাইলের মধ্যে দিতে হবে, তাতে আপনাকে একটা ক্লিক দিলেই যেন ইউএস এম্বাসি আপনাকে পায় সেই ব্যবস্থাটা এবং কমপ্লিট করতে হবে আপনাকে এখানে। এরপরে অনেকে ব্লগার আছেন বা অনেকের ভিডিও চ্যানেল আছে, সেই কোন যদি ভিডিও লিংক বা ভিডিও চ্যানেল বা কেউ যদি ব্যবসা প্রতিষ্ঠানের কোন ভিডিও অ্যাক্টিভিটি থাকে বা আপনার পার্সোনাল ভিডিও অ্যাক্টিভিটি থাকে, সেই ক্ষেত্রে আপনি সেই ভিডিও লিংকটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। এরপরে আপনার পাসপোর্টের ইনফরমেশন দিতে হবে, আপনার পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ইস্যু ডেট, পাসপোর্ট এক্সপায়ার ডেট। এরপরে যে অপশনটা থাকে সেটা হচ্ছে আপনার 5টা 7টা 10টা এরকম পাসপোর্ট থাকতে পারে। কোন পাসপোর্ট যদি আপনার লস হয়ে যায় সেই লস পাসপোর্টের এখানে ইনফরমেশন দিতে হবে। তবে আমরা প্রত্যেককে গাইড করার জন্য চেষ্টা করব পাসপোর্টে যদি হারিয়ে থাকে তাহলে অবশ্যই আপনি জিডি করবেন এবং জিডি করে সেই জিডি নাম্বারটা দেওয়ার জন্য চেষ্টা করবেন, বা ওই পাসপোর্টে যদি আপনার কোনো কান্ট্রি ট্রাভেল করা থাকে আপনি যখন জিডি করবেন এই জিডির মধ্যে কোন কান্ট্রি ঘুরেছেন, কোন কান্ট্রি ঘোরা ছিল সেগুলো উল্লেখ করার জন্য চেষ্টা করবেন, তাতে আপনার ভিসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
এরপরে যে অপশনটা থাকে ইউএস কন্টাক্ট পারসন, এরকম একটা অপশন আছে, বা আমেরিকাতে আপনার কোনো কন্টাক্ট পারসন আছে কিনা। আপনার আত্মীয় স্বজন থাকলে 4টা ইনফরমেশন লাগবে, সেই আত্মীয় স্বজনের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এবং ইমেল। বাট এর বাইরে কোনো ধরনের ইনফরমেশনেরই প্রয়োজনীয়তা এখানে নেই। বা যাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা অর্গানাইজেশন নেই, তখন আপনি কোথায় স্টে করবেন, যে হোটেলের নাম দিয়েছেন সেই হোটেলের নামটাই এখানে দিতে হবে। সো যাদের আত্মীয় স্বজন আছে তারা দেওয়ার জন্য চেষ্টা করবেন। বাট কারো যদি অনেক দূরের আত্মীয় স্বজন থাকে, সেই ক্ষেত্রে আপনারা যে বিষয়টাকে মেনটেন করতে পারেন, আপনি কোথায় গিয়ে থাকবেন সেই বিষয়টা আপনি হোটেল অবশ্যই ইউজ করবেন। এবং আপনার দূর সম্পর্কের আত্মীয় যদি হয়, এই ইউএস কন্টাক্টের মধ্যে তার এই 4টা ইনফরমেশন দিতে পারেন। বাট তাকে কখনোই ফোন করবে না। বা অনেক আত্মীয় স্বজন আমেরিকাতে আপনাকে বলবেন তুই একবার আমেরিকায় আয়, আমি বাকি সব দেখতেছি, এরকম যারা বলে, বাট এইরকম বলাতে খুব একটা লাভ হবে না। এই কারণে লাভ হবে না, আনঅফিসিয়ালি 11 লক্ষ বাঙালি আমেরিকাতে বসবাস করেন, তার মধ্যে 4 লক্ষ প্লাস বাংলাদেশের মানুষের আমেরিকান পাসপোর্ট আছে। বাট এই যাওয়ার প্রক্রিয়াটা মোটেও সহজ না। বাট সহজ কারো কারো ক্ষেত্রে, যেমন কোন মানুষ যদি আমেরিকায় থাকে বাঙালি এবং সে যদি পাসপোর্ট হোল্ডার হয় এবং তার মা বাবার জন্য এবং ওয়াইফের জন্য যদি অ্যাপ্লাই করে, তাতে 3 থেকে বর্তমানে 5 বছর সময় লাগতে পারে। এবং ভাই বোনের জন্য যদি অ্যাপ্লাই করে, সেই ক্ষেত্রে 14 থেকে 15 বছরের একটা লং প্রসেসিং। বাট এটা খুবই সহজ হয়ে যদি আপনি P1 P2 তে অ্যাপ্লাই করে এবং তার সেই ইনফরমেশনগুলো প্রোভাইড করে এবং পাসপোর্টের কপি আপনি ইন্টারভিউর সময় নিতে পারেন। বা গ্রিন কার্ড হোল্ডার যদি হয়, সেই ক্ষেত্রে গ্রিন কার্ডের কপিও সাথে আপনি রাখতে পারেন। বাট ইউএস এম্বাসি সাধারণত এগুলো খুব একটা দেখেন না। এরপরে যে অপশন থাকে যে আপনার ফ্যামিলি ডিটেইলস, আপনার বাবা মায়ের নামের ভোটার আইডি কার্ডের সাথে আপনার ভোটার আইডি কার্ডের সাথে যদি ম্যাচ না করে, পাসপোর্টের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার বাবা মায়ের নাম যেভাবে দেওয়া থাকবে এক্স্যাক্টলি ওইভাবে দেওয়ার জন্য চেষ্টা করবেন। এবং তার ডেট অফ বার্থ, বাট আপনার বাবা মা যদি এরকম হয় অনেক আগে মারা গিয়েছেন, বাট আপনি সেটা জন্ম তারিখ জানেন না, বাট কোনোভাবে যদি আপনি বের করার জন্য চেষ্টা করেন বা সেটাকে যদি আপনি ম্যাচ করে যে আপনার মা বাবার বড় সন্তান এবং কতদিন আগে সে বিয়ে করেছে, এরকম একটা আইডিয়া করে যদি জন্ম তারিখটা এখানে দেন, তাতে ইউএস এম্বাসির কাছে আপনার একটা স্ট্যাটাস প্রমাণিত হবে এরকম যে আপনি একটা স্মার্ট ফ্যামিলি, অনেক আগে থেকে এগুলো আপনারা মেনটেন করে আসছেন বা আপনারা পড়ালেখার সাথে কানেক্টেড এরকম, এবং প্রত্যেকে এটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। এরপরে যে ইনফরমেশনটা থাকে, আপনি যদি বিবাহিত হন তাহলে আপনি স্পাউস, ওয়াইফের ক্ষেত্রে হাজবেন্ডের নাম, জন্ম তারিখ এবং প্লেস অফ বার্থ, কোন ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছেন, এবং হাজবেন্ডের ক্ষেত্রে ওয়াইফ, ওয়াইফের ক্ষেত্রে হাজবেন্ড। এরপরে যে অপশনটা থাকে অকুপেশন, পেশা, আপনার পেশা কি। এবং ইউএস এম্বাসি ভিসা পাওয়ার ক্ষেত্রে এবং DS-160 পূরণ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা রাখে এই DS-160 ফর্মের মধ্যে ভিসা পাওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার অকুপেশন, মানে আপনার পেশা কি। এটাকে খুবই আপনাকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এবং যারা 20,000 30,000 টাকা স্যালারি ক্যারি করেন বা 50,000 টাকা মান্থলি ইনকাম করেন, এই ধরনের মানুষ এবং এই ধরনের যারা ইনকাম সোর্স থাকে এবং তারা যদি মনে করেন যে আমেরিকাতে আপনারা অ্যাপ্লাই করবেন এবং ভিসার জন্য, অবশ্যই আমি তাদের বলবো অ্যাপ্লাই না করার জন্য। কারণ সাধারণত আপনি আপনার ফ্যামিলি বা আপনি একা, সেটা আপনি এই খরচ বহন করে আপনার খুব একটা টাকা ডিপোজিট থাকবে না। সো আপনাকে এমনিতেই ভিসা দিবে না। কেউ যদি প্রলোভন দেখায় যে আপনাকে ভিসা করে দিবে এই টাকায়, সেই প্রলোভনে না পড়ার জন্য অনুরোধ করছি। বাট এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করছি, সেটা হচ্ছে আপনার বিজনেস। বাট এই প্রক্রিয়াটার মধ্যে একটা অপশনে থাকে যে মান্থলি লোকাল কারেন্সিতে আপনার স্যালারি কত। বাট এটা অনেক এজেন্সি বা ব্যক্তি এরকম করে দিয়ে দেন যে আপনি একজন ব্যবসায়ী, আপনার মাসে 5 লক্ষ টাকা ইনকাম বা 10 লক্ষ টাকা ইনকাম বা 20 লক্ষ টাকা ইনকাম। আপনারা লক্ষ্য করে দেখবেন যে কোন বিজনেসম্যানের প্রত্যেক মাসের ইনকাম এক না, বাট এই ইনকামটা এক এক মাসে এক এক রকম হতে পারে। বাট এটা কোনো ব্যবসায়ী আপনি যদি হন তাহলে কখনোই এটা আপনার এই অ্যামাউন্টটা মেনশন করে দেওয়া যাবে না।
এখানে একটা ক্লিক অপশন আছে, এই ক্লিক অপশনে যদি আপনি প্রেস করেন ডাজ নট অ্যাপ্লাই নামে একটা অপশন হবে, সেই অপশনটা দিয়ে আপনি এগিয়ে যাবেন। বাট এখানে স্পষ্টভাবে যে বিষয়টা লেখা আছে যে লোকাল কারেন্সিতে আপনার স্যালারি কত, ইফ এমপ্লয়েড আপনি যদি কর্মরত হন তাদের জন্য, যারা জব করেন তাদের জন্য এই বিষয়টা। বা অনেকে আছেন যাদের 80,000 90,000 50,000 টাকা ইনকাম, তারাও ভিসা পেতে পারেন। এবং তাদের যদি আদার্স কোনো সোর্স অফ ইনকাম থাকে সেটা এই ফাইলের মধ্যে আপনি ইন করতে পারেন, তাতে কোনো ধরনের কাগজপত্র প্রয়োজনীয়তা নেই। বাট এই বিষয়টাকে আপনাকে লক্ষ্য করতে হবে। এবং অনেক এজেন্সি বা অনেক ব্যক্তি এই প্রোফাইলটা অ্যাকচুয়ালি কিভাবে সাজাতে হয় ম্যাক্সিমাম মানুষই জানেন না। বাট ইউএস এমবাসির কাছে কিভাবে গ্রহণযোগ্য হবে সেই ব্যাপারে আমরা কিছু টেকনিক্যাল ইস্যু তুলে দিচ্ছি। যেমন হচ্ছে আপনি চিটাগাংয়ে থাকেন, আপনি 50,000 টাকা স্যালারিতে একটা জব করেন, বাট আপনার গ্রামে বাড়ি আছে, সেখান থেকে ধরেন আপনার একটা খামার থাকতে পারে, আপনার মুদি দোকান থাকতে পারে, আপনার জায়গা জমি ভাড়া দেওয়া থাকতে পারে, আপনার একটা ফ্ল্যাট থাকতে পারে, আপনার বাড়ি ভাড়া থাকতে পারে, আপনার দোকান ভাড়া থাকতে পারে, সেগুলো মেনশন করে দিতে আপনি পারেন। বাট এখানে কিভাবে আসলে মেনশন করবেন সেই ব্যাপারেও আমরা কিছু একটা ধারণা দিচ্ছি। বা সেটা হচ্ছে এই প্রত্যেকটা বিষয় আপনি এই প্রোফাইলের মধ্যে তুলে ধরতে পারেন, তাতে আপনার প্রোফাইলটা যদি স্মার্ট হয় এবং বোঝা যায় যে আপনি আমেরিকাতে যাবেন এবং ফিরে আসবেন, আপনার এখানে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম আছে, সো আপনি আমেরিকায় গিয়ে থাকবেন না, তখন আপনাকে ভিসা দিতে পারে। বা এখানে আপনি কবে থেকে আপনি জবটা করছেন বা আপনি বিজনেসটা করছেন, এখানে একটা স্টার্টিং ডেট থাকে, সেই ডেটটাও প্রপারলি দেওয়ার জন্য চেষ্টা করবেন। এবং এরকম হতে পারে যে আপনার বয়স 30 বাট আপনি এখনো কিছু করেন না, বাট এরকম যে আপনার একটা ফ্যামিলি বিজনেস আছে, সেই বিজনেসে ইনভলভমেন্ট হয়েও আপনি এই প্রোফাইলটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। বা যারা জব করেন তাদের জন্য আরেকটা অপশন আছে যে অনেকেই আপনারা বাংলাদেশের বাইরে থেকেছেন বা ওখানে জব করেছেন বা বাংলাদেশে কোনো কোম্পানিতে প্রিভিয়াসলি জব করেছেন, সেই জব ডিটেইলস গুলো এখানে দিতে হয়। এবং বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যেটা মনে করেন যে আমেরিকান এমবাসিতে যারা ইন্টারভিউ নেন তারা সবাই আমেরিকান, এটা 100% সত্যি। যারা ইন্টারভিউ নেন প্রত্যেকেই আমেরিকান, এবং প্রত্যেকে যে আমেরিকান এবং তারা বাংলা এবং ইংরেজি দুইটা ভাষাই জানে। বা অনেকে যদি চিন্তা করেন যে তাদের সাথে আসলে ইংরেজি ছাড়া কথা বলা যাবে না, এই ধারণাটা একেবারেই ভুল। বাট এই ধারণাটা আপনি স্পেসিফিক এরকম নিতে পারেন, এই ডিএস 160 তে আপনি মেনশন করে দিবেন যে আপনি কোন ভাষায় ইন্টারভিউ দিতে চান। বাট আপনি যখন একজন ভিসা অফিসারের সামনে যাবেন, এক্স্যাক্টলি আপনাকে ওই ভাষায় কোশ্চেন করবে। এবং আমাদের জানা মতে এবং আমাদের ধারণা মতে আপনি যখন ইউএস এমবাসিতে যাবেন আপনারাও দেখবেন, আপনাদেরও ধারণা হবে। এবং টোটাল প্রক্রিয়া আমরা একটা ভিডিও দেখিয়েছি, আপনারা অনেকে দেখেছেন হয়তোবা, বা আমরা আবার দেখাবো। বাট এই ইন্টারভিউর টোটাল প্রক্রিয়াটা কেমন এবং কিভাবে গিয়ে করতে হয় সেই প্রক্রিয়াটা দেখলেও বুঝতে পারবেন। এবং সাধারণত তারা বাংলায় কোশ্চেন করে, আপনারা যারা অল্প ইংলিশ জানেন এবং আমরা বাংলাদেশের অনেক মানুষ আছি যারা আমরা ইংলিশ বুঝতে পারি বা বলতে পারি না, আপনাদের এরকম চর্চা করার দরকার নেই। যেই ভাষায় আপনি ভালোভাবে বোঝাতে পারবেন ওই ভাষায় আপনি ইন্টারভিউ দেওয়ার জন্য চেষ্টা করবেন, তাতে আপনি আপনার ইন্টারভিউটা সম্পূর্ণ করতে পারবেন বা প্রপারলি আপনি বলতে পারবেন। এরপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে এডুকেশন। বা অনেকে চিন্তা করেন বা আপনারা অনেকেই চিন্তা করেন আমেরিকায় যাওয়ার জন্য পড়াশোনা ম্যান্ডেটরি একটা বিষয়। বাট আমেরিকায় যাওয়ার জন্য আপনি ঘুরতে যাবেন বা বিজনেসের কাজে যাবেন, এর জন্য যে আপনাকে পড়াশোনার সার্টিফিকেট বা পড়াশোনা থাকতে হবে এরকম কোনো বিষয় নেই। বা আপনি যে কোনো দেশের ক্ষেত্রেই আপনি যখনই ঘুরতে যাবেন, বাট এটা কোনো ম্যান্ডেটরি ইস্যু না। বাট আপনার যদি পড়াশোনা থেকে থাকে তাহলে ইউএস এমবাসির ডিএস 160 ফর্মের মধ্যে আপনি ইনফর্ম করতে পারেন। বাট এসএসসি এইচএসসি বা অনার্স মাস্টার্স বা আদার্স যদি আপনার কোনো কোর্স কমপ্লিট করে থাকেন, এই প্রত্যেকটা কোর্স কবে শুরু করেছেন, কবে শেষ করেছেন, এই বিষয়গুলো আপনি ইউএস এমবাসির এই ফর্মে ইনফর্ম করতে পারেন। বাট এরপরে আরেকটা হচ্ছে লাস্ট 5 ইয়ার্সে আপনি কোন কান্ট্রি ভিজিট করেছেন, এরকম একটা অপশন আছে। তবে এই ব্যাপারে আমি প্রত্যেককে একটা জিনিস গাইড করার জন্য চেষ্টা করব আমার দীর্ঘ 7 বছরের অভিজ্ঞতা থেকে। সেটা হচ্ছে এরকম, আপনি যদি 5 বছরের বাইরেও এর আগেও 10 বছর 15 বছর 20 বছর আগেও যদি কোনো কান্ট্রি ঘুরে থাকেন,
সেটা আপনি এখানে মেনশন করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। বাট ইউএস এম্বাসি যখন ভিসা অফিসার আপনার ইন্টারভিউ নিবে, সাধারণত 1 থেকে 2 মিনিটের মধ্যে ইন্টারভিউগুলো শেষ হয়ে যায় এবং 30 সেকেন্ডে ইন্টারভিউ শেষ হয়, বা 30 সেকেন্ড আপনাকে ভিসা দিতে পারে, নাও দিতে পারে। বাট সেই ক্ষেত্রে যে বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে, এবং তখন এই DS-160 ফর্মটা মূলত এই ইনফরমেশনের মাধ্যমে আপনাকে ফিল আপ করতে হবে, এবং সেই ইনফরমেশনের মধ্যে বিষয়টা এরকম থাকবে, একজন ভিসা অফিসারের কাছে যখন আপনি ইন্টারভিউ দিবেন, এই ফর্মটা 6 থেকে 7 পাতার একটা ফর্ম হয়। এই ফর্মটা সম্পূর্ণ 30 সেকেন্ড বা 1 মিনিটে দেখা সম্ভব না, যার কারণে প্রত্যেকটা ইনফরমেশনে আপনি প্রপারলি দেওয়ার জন্য চেষ্টা করবেন। এবং 5 বছরের আগে কোনো কান্ট্রি যদি আপনি ঘোরা থাকে সেটাও এখানে দিবেন। বাট এটা আসলে ভুল আকারে কাউন্ট করা হয় না। বা অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে এটা যদি দেই তাহলে তো তারা এটা বলছে না। বাট আমাদের এই পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, সে ধরেন আপনি জাপান ঘুরে আসছেন 7 বছর আগে, বা দীর্ঘ 5 বছরের মধ্যে কোনো কান্ট্রি ভিজিট করেননি, তাও আপনি এখানে সেই কান্ট্রিগুলোর নাম দিয়ে দিবেন। বাট এটা খুব একটা ভুল আকারে দেখে না, এবং আমরা প্রত্যেকের ক্ষেত্রেই দেখেছি এটা খুব পজিটিভ আকারে কাজ করে। এরপরে যে অপশনটা থাকে সেটা হচ্ছে সোশ্যাল অর্গানাইজেশন, বাট আপনি কোনো সামাজিক সংগঠনের সাথে জড়িত কিনা। বাট ইউএস এম্বাসি এই বিষয়টাকে খুবই গুরুত্বপূর্ণ ভাবে দেখে থাকেন। সেটা হচ্ছে এরকম, যখন আপনি কোন অর্গানাইজেশনের সাথে আপনি লিপ্ত থাকবেন, সেখানে আপনার পজিশন কি সেটা মেনটেন করার জন্য চেষ্টা করবেন। সেটা হচ্ছে এরকম যে ইউএস এম্বাসিতে যখন আপনি যাবেন, বা তখন তারা যে প্রোফাইলটা দেখবে, এই প্রোফাইলটার মধ্যে সোশ্যাল অর্গানাইজেশনের ভূমিকাটা অনেক বেশি থাকে। সেই ব্যাপারে আমি ডিটেইল বলবো। সো এই সোশ্যাল অর্গানাইজেশনের বিষয়টা হচ্ছে এরকম, আপনি কোনো সামাজিক কর্মকাণ্ডের সাথে যদি লিপ্ত থাকেন, আপনি একটা মসজিদ কমিটিতে থাকতে পারেন, একটা মাদ্রাসা কমিটিতে থাকতে পারেন, আপনি একটা ব্যবসায়ী সমিতিতে থাকতে পারেন, আপনি লায়ন্স ক্লাবের সাথে থাকতে পারেন, বা আপনি রোটারি ক্লাবের সাথে থাকতে পারেন, বা কোনো গ্রামের ফুটবল ক্লাবের সাথে থাকতে পারেন। যেই কোনো সংগঠনের সাথে আপনি জড়িত থাকেন, সেই সংগঠনের নাম যদি এখানে উল্লেখ করে বা আপনার পজিশনটাকে কনফার্ম করেন, সেটা হচ্ছে সামাজিক বা সোশ্যাল অর্গানাইজেশন বলে থাকে। বাট এই বিষয়টাকে যদি আপনি এনশিওর করতে পারেন, সেই ক্ষেত্রেও আপনি ভিসার ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে থাকবেন। বা তারপরে আরেকটা অপশন থাকে যে এক্সট্রা কারিকুলাম নামে। বাট এক্সট্রা কারিকুলাম কেউ যদি ডাক্তার হয়ে থাকেন, অ্যাক্টর হয়ে থাকেন, শেফ হয়ে থাকেন, সেটাও মেনশন করতে পারেন। বাট এর বাইরে ইউএস এম্বাসি DS-160 ফর্মের মধ্যে কোনো ধরনের ইনফরমেশন দেওয়ার সুযোগ নেই। বা আমরা যারা মনে করি যে ইউএস এম্বাসিতে দাঁড়ানোর জন্য যে ব্যাংক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, টি সার্টিফিকেট বা স্যালারি সার্টিফিকেট, এনওসি বা জিও লেটার এরকম কোনো কিছু প্রয়োজন হয়, এগুলো কোনো কিছু, এবং ইভেন তো এই ফর্মের মধ্যে আপনি কোনো ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ারও কোনো সুযোগ নেই। সো আপনাকে বিষয়টাকে এইভাবে মেনটেন করতে হবে যে কেউ যদি আপনাকে প্রলোভন দেখায় যে আপনার ব্যাংক স্টেটমেন্টটা দুর্বল, আমি আপনার ব্যাংক স্টেটমেন্টটা করে দিচ্ছি, আপনি কিছু টাকা দেন, বাট এরকম যদি হয় বলে, বাট এই ব্যাপারে আপনি একটু এগিয়ে যাবেন না। সো এখানে কোনো ইনফরমেশন দেওয়ার সুযোগ নেই। বাট ইউএস এম্বাসি সাধারণত এই ধরনের বিষয়গুলো দেখে না। বাট আমি এর আগেও বলেছি, প্রত্যেকটা ভিসা অফিসার সাইকোলজি এবং বডি ল্যাঙ্গুয়েজের উপরে ট্রেন আপ থাকেন। সো আপনাকে সাইকোলজিক্যাল এইভাবে ট্রেন আপ করার জন্য চেষ্টা করবে। এবং ইউএস এম্বাসি বারবার একটা বিষয় কনফার্ম করতে চায় যে আপনি DS-160 তে যা ইনফরমেশন দিবেন সেটা সত্যি দিবেন। এবং সত্যি কথা বলতে গিয়ে আপনি যদি কোনোভাবে নার্ভাস হয়ে যান এবং আপনি যদি কথা বলতে ঘাবড়ে যান, তাহলে তারা ভাববে সামথিং রং, সো আপনাকে ভিসা দিবে না। সাধারণত 1 থেকে 2 মিনিটের যে ইন্টারভিউ, এবং ইন্টারভিউতে আপনারা কি ধরনের প্রিপারেশন নেওয়া উচিত, ঠিক আছে, এবং প্রপার প্রিপারেশনটা নিয়ে যাবেন। যেমন একটা বিড়াল সম্পর্কে আপনারা অনেকে বলতে পারেন, বাট ইউএস এম্বাসির যে প্রক্রিয়াটা, ওখানে একটা সামনে একটা গ্লাস থাকে, পেছনে হচ্ছে ভিসা অফিসার বসা থাকে, এবং আপনার সামনে দাঁড়িয়ে ইন্টারভিউ প্রোভাইড করতে হয়, এবং সম্পূর্ণ কথাগুলো স্পিকারের মাধ্যমে আদান প্রদান হয়। আপনি যখন ইন্টারভিউ দিবেন, আপনার পেছনে 70 থেকে 80 জন মানুষ বসা থাকবে, এবং তারা সবাই শুনতে পাবে যে আপনাকে কি কোশ্চেন করেছে এবং আপনি কি অ্যানসার দিবেন, এরকম এই অ্যানসার দিচ্ছেন সেটা শুনতে পাবে। সো এখানে যখনই আপনি এখানে যান, এবং ম্যাক্সিমাম মানুষ ভিসা নিতে পারে না একটা বিশেষ কারণে, এবং তার ইন্টারভিউ প্রিপারেশনটা থাকে না। এবং আপনি আমাদের সাথে কাজ করেছেন, বা আদার্স কোনো কোম্পানির সাথে কাজ করেছেন, বা নিজে কাজ করেছেন, DS-160 কমপ্লিট করার পরবর্তীতে আপনি প্রপার প্রিপারেশনটাই নেন না। বাট এখানে ইন্টারভিউর বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, এবং এই ইন্টারভিউর উপরে বেস করে আপনাকে ভিসা প্রোভাইড করবে। এবং প্রোফাইলগুলো এমন ভাবে মেনটেন করতে হবে যে কোন কোশ্চেনের মধ্যে কি অ্যানসার করলে আপনি ভিসা পেতে পারেন, এই ব্যাপারেও আমি গাইড দেওয়ার জন্য চেষ্টা করব। বাট এই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে DS-160 ফর্ম
এবং সেকেন্ডলি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ইন্টারভিউ। এখন সাধারণত ইন্টারভিউ 1 থেকে 2 মিনিটের, এই বিষয়টা আমি বারবার নক করছি এই কারণে আপনি যে কোনো ভাষায় ইন্টারভিউ প্রোভাইড করতে পারেন, ভাষাগত কোনো জটিলতা নেই। এবং এই ইন্টারভিউ দেওয়ার সময় সাধারণত 3টা কোশ্চেন করে। এই 3টা কোশ্চেন হচ্ছে এরকম যে আপনি আমেরিকাতে কেন যাবেন, বা কোথায় যাবেন, বা কার কাছে যাবেন। বা আমরা যখন ফ্যামিলি সহ অ্যাপ্লাই করি অনেকেই মনে করি যে আমরা হাজবেন্ড, যে যার ভূমিকাটা, যার সোর্স অফ ইনকাম বেশি, সেই ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে অ্যানসারগুলো করার জন্য চেষ্টা করি এবং ফেইলিওর হয়ে ফিরে আসি। বাট এই ফেইলিওর থেকে আপনি সফল হওয়ার যে যৌক্তিকতা থাকবে, যা যে বিষয়গুলো থাকবে, এগুলো আপনাকে এইভাবে মেনটেন করতে হবে। সাধারণত আপনার বাচ্চাদের বয়স যদি 8, 10, 12, 14, 15 এরকম হয়, বা পড়াশোনা করে বা কথা বলতে পারে, সাধারণত আপনার বাচ্চাদের দিয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য চেষ্টা করবেন। আপনি ফ্যামিলি নিয়ে যখন দাঁড়াবেন, আপনারা সবাই একত্রে দাঁড়াবেন, একসাথে ইন্টারভিউ হবে, কাকে কি কোশ্চেন করবে এবং সেই কোশ্চেনগুলো কি অ্যানসার হলে আপনাকে ভিসা দিতে পারে সেই ব্যাপারে প্রপার গাইড নেওয়ার জন্য চেষ্টা করবেন, যে কোনো এক্সপার্টের কাছ থেকে, বা এর আগে যারা ইউএস এম্বাসি ফেস করেছে, আপনার পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেই হোক তার সাথে কথা বলে নেবেন। এখানে পেপারসের উপরে আপনারা ফোকাস না দিয়ে সম্পূর্ণ ফোকাসটা দিবেন কিভাবে এই 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে ইন্টারভিউটা দিবেন, এবং আপনি বোঝাতে সক্ষম হবেন আপনি আমেরিকাতে যাবেন এবং ফিরে আসবেন। এই বিষয়টা কনফার্ম করতে পারলে আপনাকে ভিসা প্রোভাইড করবে। তো সাধারণত এই 1 থেকে 2 মিনিটের ইন্টারভিউর মধ্যে আপনাকে শুরুতে যে কোশ্চেনটা করবে যে আপনি আমেরিকা কেন যাবেন। এখন এই কোশ্চেনটা আসলে কারা করে, কাদের করে? এই কোশ্চেনটা করে হচ্ছে যারা আমেরিকায় শুধু ঘুরতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এই কোশ্চেনটা মাস্ট, 100% শিওর থাকেন তাদের ক্ষেত্রে এই কোশ্চেনটা করবে যে আপনি আমেরিকা কেন যাবেন। সো আপনাকে জবাবটা এমন ভাবে দিতে হবে, আপনারা যদি ডক্টর ইউনুসের কথা চিন্তা করেন, ওনার 84 বয়সের মধ্যে যদি গ্রামীণ ফোন একটা বিজ্ঞাপন তৈরি করে, দেখবেন 30 সেকেন্ডের মধ্যে তার জীবনের অনেক উল্লেখিত বিষয় তুলে ধরবে। আপনি বুঝতে পারবেন যে 84 বছর বয়সের মধ্যে সে এত কিছু করেছে। সো আপনাকে অ্যানসারগুলো এইভাবে প্রোভাইড করতে হবে। আপনি কথা বলার সুযোগ পাবেন কম, বা যে কথাটা বলবেন সেটা যেন অর্থবহ হয় এবং সেটা যেন গ্রহণযোগ্যতা থাকে। বাট এর জন্য যে এই এই কোশ্চেনটাকে আমরা বলি ওপেন কোশ্চেন। বাট আপনি যখন ফ্যামিলি নিয়ে দাঁড়াবেন, স্পেশালি আমি বেশি ফ্যামিলি নিয়ে কথা বলবো, বাট আমরা ম্যাক্সিমাম মানুষ যারা একা যেতে চাই তাদের ক্ষেত্রে ফ্যামিলির চান্সেস অনেক বেশি থাকে এবং অনেক বেশি ফ্যামিলিকে ভিসা ইউএস এম্বাসি প্রোভাইড করে। এবং যে কোশ্চেনটা করে, যে ওপেন কোশ্চেন যে আপনি আমেরিকাতে কেন যাবেন, এটা আপনি চাইলে অ্যানসার করতে পারেন, আপনার ওয়াইফ চাইলে অ্যানসার করতে পারে, বাট ভিসা অফিসার কখন আপনাকে মেনশন করে বলবে না যে আপনি বলেন যে আপনি আমেরিকা কেন যাবেন। বাট কোশ্চেনটা এরকম থাকবে যে আপনি আমেরিকা কেন যাবেন, যে কেউ অ্যানসার করতে পারেন, আপনার সন্তান করতে পারেন, আপনার ওয়াইফ করতে পারেন, আপনার হাজবেন্ড করতে পারেন। সো যে ভালোভাবে অ্যানসারটা করতে পারবেন আমরা বলবো সেই অ্যানসারটা করার জন্য। এবং ফার্স্ট কোশ্চেনের উপরে 90% ভিসা ডিপেন্ড করবে, এবং প্রথম কোশ্চেনটার উপরে একজন ভিসা অফিসার যদি স্যাটিসফাইড হয় এবং পরবর্তীতে যে কোশ্চেনগুলো করবে সেগুলো একেবারে নরমাল, একেবারেই নরমাল, তখন আপনি কথা বলার স্পিড দেখবেন আলটিমেটলি অনেক বেশি ডেভেলপ করবে। সো আপনি আর কোনোভাবেই আর ঘাবড়াবেন না। বাট আপনি ফার্স্ট কোশ্চেনের জন্য আমরা বলবো 30 সেকেন্ড থেকে 1.5 মিনিটের একটা প্রিপারেশন নিয়ে যাবেন। এই 1.5 মিনিটের মধ্যে আপনি কি বলতে পারবেন, আপনি প্রত্যেকটা সেকেন্ড ধরে কাজ করবেন যে আমি 10 সেকেন্ডে কি বলছি, আমি 20 সেকেন্ডে কি বলছি। বাট এইভাবে যদি আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারেন আপনাকে 100% ভিসা পাবেন। বাট আপনি যদি এইভাবে প্রিপেয়ার করে না যান এবং ডিএস 160 সম্পৃক্ত কোশ্চেনগুলো আপনাকে করবে, এবং ডিএস 160 বাইরে যে কোশ্চেনগুলো করবে সেই কোশ্চেনগুলোকে বলা হয় টেকনিক্যাল কোশ্চেন। যেমন আমাদের অফিস থেকে একজন দাঁড়িয়েছেন, উনি ওনার মেয়েকে নিয়ে দাঁড়িয়েছেন, সামহাও কোনোভাবে ভিসা করে ওনার হাজবেন্ড ওখানে গিয়েছেন এবং তাকে কোশ্চেন করা হয়েছিল, এবং এটা সেই ইউএস এম্বাসির ডিএস 160 ফর্মের মধ্যে ইনফর্ম করেনি যে তার হাজবেন্ড ওখানে আছে। সো ওনাকে আসলে কোশ্চেন করেছিল যে আপনার বাসায় কাজের মানুষ কয়জন। বাট তাকে আসলে একজন ভিসা অফিসার সাধারণত 2 থেকে 10টা কোশ্চেনের মধ্যে ইন্টারভিউ শেষ করতে হবে। এটা আমার কথা না, আপনারা যারা আমেরিকান ওয়েবসাইট একটু ঘাটাঘাটি করবেন তখন আপনারা সবাই দেখতে পাবেন যে সাধারণত একজন ভিসা অফিসারকে কিভাবে ট্রেন আপ করা হয়েছে সেই ব্যাপারেও ইউএস এম্বাসি তাদের ওয়েবসাইটে গাইডলাইন ওখানে দিয়ে রেখেছে। সো এখানে যখন আপনাকে তাকে কোশ্চেন করেছে যে আপনার বাসায় কাজের লোক কয়জন, বাট এটা কিন্তু ডিএস 160 এর মধ্যে নেই। বাট এটা আসলে কেন বললো, বাট এই যে একজন ভিসা অফিসার বললো যে আপনার বাসায় কাজের লোক কয়জন, সে বললো যে 5 জন আমার বাসায় কাজের লোক। বাট বললো তারা কি করে,
এবং বললো যে আমি অসুস্থ, আমাকে একজন দেখে, আমার একটা মেয়েটা ছোট, তাকে একজন দেখে, একজন রান্না বান্না করে, একজন ঘর গুছায়, একজন বাজার করে, তাছাড়া আমার দুজন ড্রাইভার আছে, তাহলে 7 জন হলো টোটাল। বাট এটা সে এক্সট্রা বলেছে পরবর্তীতে, বাট তারপরেই তাকে আসলে ভিসা প্রোভাইড করেছে। সো আসলে তাকে এই কথাই কেন ভিসা প্রোভাইড করলো, বাট এটা তো টিএস 160 এর মধ্যে নেই, বাট এটাকে বলা হয় টেকনিক্যালি কোশ্চেন। বাট ইউএস এমবাসির প্রত্যেকটা ভিসা অফিসার যেই কোশ্চেনই করবে, সেই প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে আপনার ফিনান্সিয়াল অবস্থা ডেভেলপমেন্ট আছে বা আপনার ফিনান্সিয়াল অবস্থা ভালো, সেই বিষয়টা যাচাই করার জন্য চেষ্টা করবে। এখন এটাতে আসলে কি বুঝে আসলে ভিসা দিল, বাট আপনারা লক্ষ্য করে দেখেন, সাধারণত আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, সো মধ্যবিত্তটা আমি খুব ভালো বুঝি। সো মধ্যবিত্ত প্রত্যেকটা ফ্যামিলির ক্ষেত্রে 1 জন থেকে 2 জন কাজের মানুষ থাকে, এবং এক্সেস যদি হয় তাহলে 3 জন। বাট যারা এলিট ক্লাস, যাদের অনেক পয়সা আছে, তাদের বাসায় কাজের লোক 5 জন থাকতে পারে। বাট কিছু কিছু ব্যাপারে সাইকোলজিক্যালি ভাবে আপনাকে টেস্ট করবে, এবং ধরেন একটা কাজের মানুষের বেতন যদি 1500 হয়, 2000 হয়, আপনি পিজা খেয়ে 10,000 টাকা নষ্ট করবেন, বাট আপনি কাজের মানুষের বেতন 100 টাকাও বাড়াবেন না। এটা আমাদের বাংলাদেশের মহিলাদের কালচার, বাড়াতে চাবে না। এটা হচ্ছে সাইকোলজিক্যাল ইস্যু। সো আপনাকে একজন ভিসা অফিসার কোনো কাগজ দেখবে না, আপনাকে সাইকোলজিক্যালি ভাবে টেস্ট করার জন্য চিন্তা করবে বা ডিটেক্ট করার জন্য চেষ্টা করবে যে আপনার ফিনান্সিয়াল অবস্থাটা কেমন। সো এখানে বিষয়টা হচ্ছে ডিপেন্ড করবে যে আপনাকে জিজ্ঞেস করেছে যে আপনার বাসায় কাজের লোক কয়জন, যখনই 5 জন বলেছে তার ফ্যামিলিক্যাল অবস্থান বা তার ফিনান্সিয়াল অবস্থান অনেক ভালো। সো এর জন্যই সে 5 জন কাজের মানুষ মেইনটেইন করে, এবং যখনই বলেছে 2 জন ড্রাইভার আছে, এবং যদি সেই আপনার 2 জন ড্রাইভার থাকা মানে 2টা গাড়ি সে মেইনটেইন করে, এবং 2টা গাড়ি মেইনটেইন করতে, যারা আপনারা গাড়ি মেইনটেইন করেন জানেন যে সাধারণত 1 লাখ থেকে 1.5 লাখ টাকা 2টা গাড়ি মেইনটেইন করতে প্রয়োজন হয়। হ্যাঁ, এবং সাধারণত এই যে 2টা গাড়ি মেইনটেইন করে, তাহলে তার ফিনান্সিয়াল অবস্থা ভালো, যার কারণে সে 2টা গাড়ি মেইনটেইন করে। যার কারণে আমি শুরুতেই বলেছি যে 2টা থেকে 10টা কোশ্চেন করবে, এর বাইরে কোশ্চেন সাধারণত করে না, বা এর কমও কোশ্চেন করে না। এখন বিষয়টা হচ্ছে এই 2টা কোশ্চেনে এনশিওর করছে যে তার ফিনান্সিয়াল অবস্থা ভালো, তাকে কিন্তু ভিসা প্রোভাইড করেছে। সো এরপরে আর কোনো ধরনের কোশ্চেন করেনি। এটাকে বেসিক্যালি বলা হচ্ছে টেকনিক্যালি কোশ্চেন। আমাদের অফিস থেকে আরেকজন দাঁড়িয়েছেন, ওনাকে কোশ্চেন করেছেন যে আপনার বিয়েতে কতজন মানুষ হয়েছিল। সো সে বলেছিল প্রায় 5000 মানুষ হয়েছিল। তো এত মানুষ কেন হয়েছিল, যে আমার বাবা এই চেয়ারম্যান, তো আমাদের আসলে ফ্যামিলি স্ট্যাটাসটা হচ্ছে এরকম, গ্রামে মাইক দিয়ে আসলে দাওয়াত করতে হয়, এইভাবে আমাদের মেইনটেইন করতে হয়। সো এই ধরনের অনেক টাকা খরচ করে যারা এই প্রোগ্রামগুলো করে, তাদের অবশ্যই ফিনান্সিয়াল অবস্থান ভালো। বাট এটা যে আপনার জন্য করবে, বিষয়টা কিন্তু এরকম না। এবং ইউএস এমবাসির বিষয়ে একটা ব্যাপারে আপনি একদম 100% নিতে পারেন, সেটা হচ্ছে প্রত্যেকজনকে ইন্ডিভিজুয়ালি চিন্তা করে। একই কোশ্চেন করেছে, আপনি ইয়েস বলেছেন, আপনাকে ভিসা দিয়েছে। আবার অন্য একজনকে একই কোশ্চেন করেছেন, সে নো বলেছে, ইয়েস বলেছে, তাকে ভিসা দেয়নি। বাট এখানে ডিপেন্ড করে আপনার প্রোফাইল আমার প্রোফাইল এক না, এবং প্রত্যেকজনের বয়স, ব্যবসা বা ধরন আলাদা আলাদা। সো প্রত্যেকজনকে আলাদাভাবে চিন্তা করে। সো এখানে সাধারণত যে কোশ্চেনটা করে যে আপনি আমেরিকা কেন যাবেন, যে 3টা কোশ্চেন করে, সেটা আমি বললাম। যারা আসলে অ্যাকচুয়ালি আমেরিকাতে ঘুরতে যেতে চান বা অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা থাকে আমেরিকায় ঘোরার, তাদের ক্ষেত্রে কমন কোশ্চেন হচ্ছে এবং শুরুর কোশ্চেন হচ্ছে যে আপনি আমেরিকাতে কেন যাবেন, ঠিক আছে, আর আপনি কোথায় যাবেন, কার কাছে যাবেন। এখানে একটা অপশন থাকে যে আপনার ওখানে কোনো রিলেটিভ আছে কিনা, ইমিডিয়েট রিলেটিভ। আমরা বাংলাদেশের কালচারে যেটা বুঝি ফার্স্ট ব্লাড, এবং ফার্স্ট ব্লাড যাদের, যেমন ফার্স্ট ব্লাডে হচ্ছে 4টা রিলেশন, মা, বাবা, ভাই, বোন। এরকম যদি কেউ থাকে, তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কার কাছে যাবেন, বা আপনার মামা, চাচা, খালা, যারাদের আমরা সেকেন্ড ব্লাড বলি, ওখানে আরেকটা অপশন আছে যে আপনার আদার্স কোনো রিলেটিভ আছে কিনা। আপনার ফার্স্ট ব্লাডের কেউ যদি নেই, সো আদার্স কোনো রিলেটিভ আছে কিনা, বাট সেটাও যদি থাকে, তাহলে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কার কাছে যাবেন। এবং যাদের ইনভাইটেশন থাকবে, যে আপনি ওখানে একটা ফেয়ার অ্যাটেন্ড করতে যাচ্ছেন, বা ওখানে একটা সেমিনার অ্যাটেন্ড করতে যাচ্ছেন, বা ওখানে একটা বিজনেস ইস্যুতে আপনি যাচ্ছেন, বা ওখানে কোনো কিছু কেনার জন্য যাচ্ছেন, এই ধরনের ইনভাইটেশন যাদের থাকবে, তাদের ক্ষেত্রে কোশ্চেন করবে যে আপনি কোথায় যাবেন। বাট এই হচ্ছে সাধারণত 3টা কোশ্চেন। বাট এর বাইরে যে কোশ্চেনগুলো করে, আরেকটা কমন কোশ্চেন করবে, ওইটার উপরেও অনেক বেশি ভিসা নির্ভর করে যে আপনি কি করেন। বাট ইউএস এমবাসি কখনো আপনাকে এইভাবে কোশ্চেন করবে না যে আপনি কি আমেরিকা থেকে ফিরে আসবেন, এই ধরনের কোনো কোশ্চেন থাকবে না। বাট কোশ্চেনটা আপনাকে অল্টারনেটিভ
সে যাচাই করার জন্য চেষ্টা করবে। বাট সেই পদ্ধতিটা হচ্ছে এরকম যে আপনি কি করেন, এই কি করেনের উপরে আপনার অর্থনৈতিক অবস্থান তুলে ধরতে হবে এবং খুব শর্টলি 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে পুরো বিষয়টা আপনাকে তুলে ধরতে হবে। এখন আমি একটা এক্সাম্পল দেই, সেটা এক্সাম্পলটা দিব। সো এই অর্থনৈতিক অবস্থান এবং সামাজিক অবস্থানটা যখন আপনি তুলে ধরবেন এবং বোঝা যাবে যে বাংলাদেশে আপনার একটা ভালো অবস্থান আছে, আপনি তাহলে আমেরিকাতে থাকবেন না, আপনি ফিরে আসবেন। বাট এই বিষয়টা যখন আপনি এনশিওর করতে পারবেন তখনই আপনাকে আসলে ভিসা প্রোভাইড করবে। এখন যাদের আসলে কোনো কান্ট্রি ভিজিট করা নেই, বাট আমরা এই দীর্ঘ 7 বছরের জার্নিতে আমাদের অফিসের সহযোগিতা নিয়ে প্রায় 1700 প্লাস মানুষের একেবারে ব্লাইন্ড ওয়ে ভিসা হয়েছে। এবং আপনারা জানেন গত পরশু মেবি আমাদের একজন ভিসার সেই ইন্টারভিউর জন্য দাঁড়িয়েছেন এবং সম্পূর্ণ ব্ল্যাঙ্ক ওয়ে ভিসা হয়েছেন। বাট এখানে অনেকে আছেন যারা আমাদের সাথে এবং ঢাকা অফিসে গিয়েছেন এবং আমাদের কাজের পরিধি দেখেছেন। এবং এখানে আজকে একটা গেস্ট থাকবে, একজন গেস্ট থাকবে আপনাদের চিটাগাং নিবাসী এবং সে এখানকার স্থানীয়, এবং আমরা আশা করছি সে খুব দ্রুত এই স্থানে আসবেন এবং তার পাসপোর্টগুলো নিয়ে আসবেন। আমরা আসলে এইভাবে আসলে প্রোভাইড বা এইভাবে কোনো প্রচারণা দেই না, বাট এখানে অনেকগুলো সতর্কতামূলক এবং কাদের ভিসা পাওয়ার পরও ভিসা ক্যান্সেল করে দিতে পারে এই বিষয়গুলো ক্ষেত্রে আমরা আসলে সতর্ক করব। বাট এই ব্যাপারে আমরা পরে যাব। বাট উনি আসবেন এবং ওনার অভিজ্ঞতাটাও শেয়ার করবেন। বাট গতকাল পর্যন্ত ওনার সাথে এরকম কথা হয়েছে। সো উনি যখনই আসবেন আমরা আশা করছি এবং তার অভিজ্ঞতাটা শেয়ারও আমরা শুনবো। সো এই যে কোশ্চেনের প্যাটার্নটা আছে, বাট এই যে অর্থনৈতিক অবস্থানটা তুলে ধরবেন সেটা কিভাবে তুলে ধরবেন এবং অল্প কথার মধ্যে কিভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন, 10 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে কি বলবেন, কি বললে বুঝবেন যে আপনার ফিনান্সিয়াল অবস্থা ভালো। বাট এর জন্য আপনি ট্রেনিং করে যাবেন। আপনি একটা বিষয় সম্পর্কে অনেক ভালো বলতে পারেন যখন একটা ক্যামেরা বা মোবাইলের ক্যামেরা ভিডিও ক্যামেরা অন করে যদি বলা হয় যে আপনি বিড়াল সম্পর্কে বলেন, দেখবেন আপনার প্রিপারেশন না থাকলে আপনি বলতে পারছেন না। বাট আপনি কিন্তু প্রত্যেকটা বিষয়ে বিড়াল সম্পর্কে জানেন, বাট আপনি বলতে পারছেন না। বাট ইউএস এম্বাসিতে ভিসা নেওয়ার জন্য প্রত্যেকে প্রয়োজনে আপনি বাথরুমে গিয়ে আয়নার সামনে প্র্যাকটিস করে যাবেন, এবং প্র্যাকটিসটা যদি না থাকে আপনার ভিসা হওয়ার চান্সেস অনেক কম। এবং আপনার অ্যাকচুয়ালি অনেক কিছু আছে, বাট আপনারা জানেন এই ইদানিং কানাডার খুব একটা ভিসা হচ্ছে না। এর আগে যে ভিসাগুলো হয়েছে ম্যাক্সিমাম ফেক ডকুমেন্ট দিয়ে এই কানাডার ভিসা হয়েছে। বা অনেকে আমেরিকান ভিসা নেন, কোনো কিছুই করেন না, বেকার, বা সে মিথ্যা ইনফরমেশন দিয়েছে এই বিজনেস করে, এটা করে, সেটা করে। বাট আপনি যেই ইনফরমেশন দিতেন সেটা যদি প্রপারলি এবং সেটা যদি ওইটা একটা নাটক, ওই নাটকটা যদি আপনি ভালোভাবে প্লে করতে পারেন, ওই রোলটা আপনার যে ক্যারেক্টারটা থাকবে সেই ক্যারেক্টারটা যদি প্রপারলি প্লে করতে পারেন তাহলে আপনি ভিসা পাবেন। আর একজনের অ্যাকচুয়ালি অনেক কিছু আছে, সে প্রেজেন্ট করতে পারছেন না, সে কিন্তু ভিসা পাবে না। সো ইউএস এমবাসির ভিসাটা সম্পূর্ণ ডিফারেন্ট। বা আমরা অনেক এমবাসির ক্ষেত্রে যেটা দেখি অ্যাসেট ভ্যালুয়েশন বা অনেক ধরনের কাগজপত্র সে ওখানে নিয়ে যান বা ওখানে সাবমিট করতে হয়। বাট ইউএস এমবাসির ক্ষেত্রে এগুলো এরকম সাবমিশন কোনো বিষয় নেই। সো এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। বাট ইন্টারভিউতে আমরা অনেকেই যে মেজর একটা ভুল করি, অনেকে মোবাইল নিয়ে যাই। ইন্টারভিউতে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে যাওয়া যাবে না, কোনো ধরনের না। বা অনেকে মোবাইল নিয়ে যান, মনে করেন যে ইউএস এমবাসিতে রাখার কোনো ব্যবস্থা আছে, বাট ইউএস এমবাসিতে রাখার কোনো ধরনের ব্যবস্থা নেই। সো আপনাকে জিনিসটা এইভাবে মেইনটেইন করতে হবে যে আপনি ইউএস এমবাসিতে যদি যান, ঠিক আছে, সো এই ধরনের কোনো কিছু নেওয়া যাবে না। এবং আপনাদের যদি বেবি থাকে সেই বাচ্চাদের জন্য ফুড অ্যালাউ, চিপস অ্যালাউ, বা মেয়েদের ক্ষেত্রে পার্স অ্যালাউ এবং ছেলেদের ক্ষেত্রে মানি ব্যাগ অ্যালাউ, এবং সেই বিষয়গুলো আপনি ওইভাবে মেইনটেইন করে যাবেন। এবং আপনি 3টা জিনিস নিয়ে মাস্ট বি আপনার ইন্টারভিউতে যেতে হবে। নাম্বার 1, আপনাকে পাসপোর্ট নিতে হবে, এবং কোনো পাসপোর্ট যদি লস থাকে সেই লস পাসপোর্টের জিডি কপিটা সাথে রাখলে আপনার জটিলতা কম তৈরি হবে এবং ভিসার সম্ভাবনা কম এই জটিলতায় পড়বে। নাম্বার 2, যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আপনার ডিএস 160 এর একটা কনফার্মেশন পেজ থাকবে, সেই পেজে একটা পিকচার থাকবে, এই পিকচার সহ একটা 2টা পেজ থাকবে, এই 2টা পেজ নিতে হবে। নাম্বার 3 হচ্ছে আপনার যে ডেট, সেই ডেটের একটা কনফার্মেশন পেজ থাকবে, সেই পেজটাও নিতে হবে। এই 3টা জিনিস দিয়ে হচ্ছে আপনি ইন্টারভিউ সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। বাট এর বাইরে যেই জিনিসটা নেবেন সেটা আমি প্রত্যেককেই নিতে বলবো, সেটা হয়তো আপনার নাও লাগতে পারে, বাট এই 3টা জিনিস লাগবে। এই 3টা জিনিস ছাড়া আপনি ইন্টারভিউতে ইন করতে পারবেন না এবং ইন্টারভিউ সম্পূর্ণ করতে পারবেন না। বাট এখন যে বিষয়টা বলবো সেটা সাপোর্টিং ভাবে আপনি নিয়ে যাবেন। আপনি জব করেন বা বিজনেস করেন, অবশ্যই আপনি আপনার একটা ভিজিটিং কার্ড সঙ্গে রাখার জন্য চেষ্টা করবেন। সো আপনার মোবাইল নিতে দেয়নি বা আপনি কিভাবে গিয়েছেন বা পোশাক আশাকের যে বিষয়গুলা
সেগুলো লক্ষ্য রাখতে হবে। এখন বিষয়টা হচ্ছে বেসিক্যালি আমি বিক্রমপুরের মানুষ, আপনারা বিক্রমপুর সম্পর্কে অবগত কিনা জানি না। আমাদের ওখানে আসলে প্রচুর পরিমাণে আলু হয়। সো এখন আমি আলুর ব্যবসা করি, বাট আমি ইন্টারভিউতে কোটটাই নিয়ে গেলাম, বাট এটা আমার বিজনেসের সাথে আমার পোশাকটা আসলে স্যুট করে কিনা এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। সো আপনি আপনার প্রফেশনের সাথে আপনাকে পোশাকের সামঞ্জস্যতা থাকতে হবে, এবং এই প্রত্যেকটা ছোট ছোট জিনিস হচ্ছে ইউএস এম্বাসির ভিসা। সো আপনাকে কেউ ভিসা করে দিতে পারবে না, আপনার ভিসাটা আপনার করতে হবে। কেউ আপনাকে প্রপার গাইড করতে পারে, বাট এই গাইডের কারণে আপনার ভিসাটা সহজ হতে পারে, বাট আদার্স কোনো কারণ থাকবে না, অন্য কেউ ভিসা করে দেওয়ার কোনো সুযোগ নেই। সো পোশাকের বিষয়টা অতিরঞ্জিত কোনো কিছু করা যাবে না, বাট আপনি যে পোশাকটা পরবেন সেটা আপনার জন্য ফ্লেক্সিবল কিনা সেই বিষয়টাতে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং ইন্টারভিউতে কিছু বিষয় আছে উল্লেখিত, যারা আমরা ভিসা পাই না, কি কারণে পাই না এটা উল্লেখিত একটা কারণ। আমরা সব ফর্মালিটি ওখানে কয়েকটা ধাপে ফর্মালিটি মেইনটেইন করতে হয় ইউএস এম্বাসিতে। আপনি সে ধরেন সকাল 8টায় ইন্টারভিউ, আমরা অবশ্যই বলবো আপনি 1 ঘন্টা আগে সেই ইন্টারভিউ স্থানে পৌঁছাবেন, বিকজ অফ আপনারা জানেন ঢাকায় প্রচন্ড পরিমাণে জ্যাম। ঠিক আছে, আপনি যে কোনো কারণে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা নানান ধরনের জটিলতা থাকে। সো 1 ঘন্টা আগে যাওয়ার জন্য চেষ্টা করবেন, বাট 1 ঘন্টা পরে গিয়েও আপনার টাইমের 1 ঘন্টা পরে গিয়েও ইন্টারভিউ প্রোভাইড করতে পারবেন। তাতে ইন্টারভিউ যে প্রিপারেশন সেটা কিন্তু আপনার মাথা থেকে চলে যাবে, বা আপনি একটা জ্যামে পড়লে জামানায় ইন্টারভিউ শেষ হয়ে যাচ্ছে, আপনার প্রিপারেশনটাই নষ্ট হয়ে যাবে। সো 1 ঘন্টা আগে যাবেন, আপনার ঠিক আধা ঘন্টা আগে, ইন্টারভিউর আধা ঘন্টা আগে আপনাকে একটা সিরিয়াল দিবে, সেই সিরিয়াল অনুযায়ী আপনার যদি টাইম হয়ে যায় তারা ডেকে আপনাকে ভিতরে নিবে। নেওয়ার সাথে সাথে DS-160 ফর্ম এবং ডেট কনফার্মেশন এবং পাসপোর্ট এগুলো চেকিং করে আপনি আরেক ধাপ এগিয়ে যাবেন। ওখানে আরেকটা কাউন্টারে আপনার পাসপোর্টের সাথে ছবি আপনার ম্যাচ করে কিনা আপনার পাসপোর্টের ছবির সাথে আপনার সেটা চেক করবে। এরপরে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট একটা অপশন, এবং 14 বছরের নিচে বাচ্চাদের ছাড়া যারা 14 বছরের উপরে তাদের ক্ষেত্রে প্রত্যেকের পাসপোর্টে একটা বারকোড দিবে, এবং প্রত্যেকজনের পাসপোর্টে এই DS-160 একটা ইনফরমেশনের একটা বারকোড এখানে লাগিয়ে দিবে। এবং আপনারা অনেকে এর আগে ট্রাভেল করেছেন, বিভিন্ন কান্ট্রিতে গিয়েছেন, এরকম যারা আছেন দেখবেন যে বিমানে ওঠার আগে একটা চেকিং হয়, এবং এই চেকিংটা আপনার বেল্ট, জুতো, ঘড়ি এগুলো খুলে আপনাকে চেকিং করবে। সো এখানে ইউএস এম্বাসির ভিতরেও এই ধরনের একটা চেকিং মেইনটেইন করে আপনাকে যেতে হবে। এটার পরবর্তী যে ধাপটা থাকবে সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের একটা ধাপ থাকবে। 14 বছরের নিচে যারা তাদের ফিঙ্গারপ্রিন্ট নেই, এবং 14 বছরের উপরে যারা আছেন তাদের প্রত্যেকের 10 আঙ্গুলের ফিঙ্গার দিতে হবে, এবং ফিঙ্গার দিয়ে ওখানে অনেকগুলো বেঞ্চ থাকবে, সেই বেঞ্চে বসে আপনাকে এটাকে মেইনটেইন করতে ওয়েট করতে হবে ইন্টারভিউর জন্য। 1 থেকে 5 নম্বর কাউন্টার পর্যন্ত হচ্ছে ইন্টারভিউ কাউন্টার, এবং 6 থেকে 13 নম্বর কাউন্টারে পর্যন্ত হচ্ছে ইন্টারভিউ হয়। এখন আপনি যখন এখানে ইন্টারভিউর জন্য ওয়েটিং এ বসবেন, আপনি অনেকের ইন্টারভিউ শুনতে পাবেন এবং দেখতে পারবেন, এবং ভিসা অফিসার কি ধরনের কোশ্চেন করছেন এবং সেই মানুষ কিভাবে অ্যানসার করছেন সেটাও দেখতে পাবেন। এবং ওখানে একটা মজার বিষয় আছে, কোনো একটা কাউন্টারে দেখবেন যে দাঁড়ায় তাকেই ভিসা দেয়, এবং আপনি যখন ওয়েটিং এ বসে থাকবেন তখন আপনি আল্লাহ আল্লাহ করতে থাকবেন যে আল্লাহ আমার ওই কাউন্টারে ফেলাও, ওই কাউন্টারে ফেলাও, এরকম একটা বিষয় থাকবে। আর একটা কাউন্টারে এরকম দেখবেন যে যায় কথাই জিজ্ঞেস করে না, 10 সেকেন্ড 15 সেকেন্ডে কেন আমেরিকা যাবেন, আপনি কি করেন, এই দুটো কোশ্চেন করেই রিফিউজ করে দিচ্ছে। বাট আপনি চিন্তা করবেন যে আমি যেন ওই কাউন্টারে না পড়ি। বাট এই ধরনের কোনো প্রিপারেশন বা সাইকোলজি যদি থাকে, আমি বলবো এটা আগে দূর করতে হবে। বাট 100 জনের 99 জনকে ভিসা দিচ্ছে, পার্সেন্টেজ যদি এরকম থাকে আপনি সেই প্রিপারেশনে থাকবেন না। এটা হচ্ছে লটারি, আপনি 10 টাকা দিয়ে একটা টিকিট কেটেছেন, 40 লক্ষ টাকার একটা লটারি। বাট এটাতে চেষ্টার কিছু নাই, বাট এটাতে চেষ্টার অনেক কিছু আছে। সেটা হচ্ছে এরকম, যখন আপনি এই ইন্টারভিউটা মেইনটেইন করবেন, আপনার সামনে 10 জন আছে, কাউকেই ভিসা দেয়নি, আপনি তখন নরমালি নার্ভাস হবেন বা আপনি কনফিউশনে পড়ে যাবেন, আপনাকেও ভিসা দিবে না। প্রত্যেকটা ভিসা প্রোভাইড করে। সো 10 জনকে দেয়নি, এই 10 জনের কারণ আছে, এর জন্য দেয়নি, আপনাকে দিবে আপনার কারণে। সো আপনি কোনোভাবে নার্ভাস হওয়া যাবে না, কোনোভাবে আপনার সাইকোলজি চেঞ্জ করা যাবে না। আপনি চিন্তা করবেন এই 10 জনের মধ্যে আমি 11তম জন, আমাকে ভিসা দিতে হবে, এবং যত বেশি রিফিউজ হবে আপনার সামনে থেকে আপনি মনে করবেন যে আপনার সম্ভাবনা বাড়বে। সো বিষয়টা হচ্ছে এইভাবে। আর যে কাউন্টারে আপনি দাঁড়াবেন, অনেক বেশি ভিসা দিচ্ছে, ওই কাউন্টারে অনেককে ভিসা দেয় না। বাট আপনি যেই সময়টা এমবাসিতে ছিলেন ওই সময়টাতে মনে হচ্ছে যে ও অনেক বেশি ভিসা দিচ্ছে, ওর সামনে দাঁড়ালে আমাকে ভিসা দিয়ে দিত, ও অনেক ইজি কোশ্চেন করে। যারা ইন্টারভিউ গুলো নেন প্রত্যেকে আমেরিকান এবং প্রত্যেকে বাংলা জানে। আমাদের
ধারণা মতে বা আমাদের যাচাই বাছাই মতে একজন শুধু বাংলা জানেন না এবং সে একজন প্রবাসী বাঙালি নিয়ে ওখানে বসেন এবং যারা বাংলা বলতে পারেন এই ইংরেজিতে বলতে পারেন না তারা প্রবাসীর সাথে ট্রান্সলেশন করে দিবে এবং ওইভাবে ইন্টারভিউ দিবেন। সো এই বিষয়গুলা সো এই গাইডলাইন্সটা এই কারণে দিচ্ছি, যখন আপনি দাঁড়াবেন আপনি 100% কনফিডেন্ট থাকবেন যে 100 জনের 99 জনকে ভিসা দিচ্ছে, আপনাকে দেয়নি। এই 99 জনকে ভিসা যে দিচ্ছে আপনার কি লাভ? আপনার কিন্তু কোনো লাভ নেই। বাট আপনার প্রিপারেশনটা এইভাবে থাকতে হবে 100 জনের মধ্যে একজনকে ভিসা দিয়েছে, সো আমাকে দিতে হবে। বাট প্রিপারেশনটা যখন আপনি এইভাবে নেবেন আপনার ইন্টারভিউ অবশ্যই ভালো হবে এবং আপনি আমেরিকার এই একটা সফলতম ভিসা আপনি পেতে পারেন। এরপরে যে বিষয়টার ব্যাপারে সবচেয়ে বেশি মানুষ নার্ভাস হন, আপনি যখন ইন্টারভিউ কাউন্টারের সামনে যান এবং আমরা ম্যাক্সিমাম মানুষ হচ্ছে অনেক শুটেড ফুটেড হয়ে অনেক সেজে গুজে তারপরে ইন্টারভিউ ফেস করার চাই। ফাইনালি যখন ভিসা অফিসারের সামনে আসি ওখানে একটা ডেস্ক থাকে, এরকম ডেস্কটা এই পর্যন্ত থাকে এবং কমরের নিচ থেকে কিছুই দেখা যায় না, কমরের উপরের পাশ দেখা যায় এবং ছোট ছোট বেবি যদি থাকে তাদের কুলে করে দেখাইতে হয় যে আমি একটা ছেলে নিয়ে আসছি। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। সো আপনি যখন ওখানে দাঁড়াবেন আপনি নাম্বার 1 একটা কার্টিসি মেইনটেইন করবেন। আপনি যখন অনেক ভিসা অফিসার আছে যাদের দাড়ি আছে বা অনেকে চিন্তা করেন দাড়ি থাকলে হয়তো ভিসা দেয় না, বাট দাড়ি থাকলে ভিসা অফিসাররা সে নিজে থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম কেমন আছেন, বা সকালবেলা ইন্টারভিউ হচ্ছে। বাট আপনাকে শুরুতে যে জিনিসটাকে মেইনটেইন করতে হবে ভিসা অফিসারের সাথে যাওয়ার সাথে সাথেই আপনি আপনার ধর্ম অনুযায়ী আপনি ওই বিষয়টা বলতে পারেন, সালাম দিতে পারেন, আদাব বলতে পারেন, নমস্কার বলতে পারেন, যে যার ধর্মের আছেন। বাট আপনি এরকমও বলতে পারেন যে শুভ সকাল স্যার কেমন আছেন। বাট এখন স্যার এবং ম্যাডাম এই দুই ক্ষেত্রেই স্যার ইউজ হয় এবং মেল এবং ফিমেলের ক্ষেত্রে এখন সবার ক্ষেত্রেই স্যার ইউজ হয়। বাট আপনি যদি আমাকে সম্মান করেন আমি সম্মান করব এবং সম্মান করলে মানুষ বড় হয়, ছোট হয় না। সে আপনার বয়সে ছোট হতে পারে বা এরকম হতে পারে যে অনেকের কাছেই সে বড় বা অনেকের কাছে ছোট, বাট আপনি এই জিনিসটাকে মেইনটেইন করার জন্য চেষ্টা করবেন। এটা হচ্ছে কার্টেসি এবং আপনার একটা বিহেভিয়ারের জন্য আপনাকে ভিসা প্রোভাইড করতে পারে। সো আপনি যখনই যাবেন ইন্টারভিউতে তখনই আপনি একটা প্রপার প্রিপারেশন নিয়ে যাবেন এবং নিয়ে গিয়ে আপনি যখন ভিসা অফিসারের সামনে দাঁড়াবেন আপনি গুড মর্নিং বলে শুরু করবেন বা যে কোনো একটা কার্টেসি বা ফর্মালিটি মেইনটেইন করে আপনি শুরু করবেন। বাট আপনাকে কোশ্চেন করার সুযোগ দিবেন না, আপনি নিজে কোশ্চেন করবেন। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আপনি যখন আমার সাথে দেখা হলো আপনি বলেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, আমি বললাম যে ওয়া আলাইকুম সালাম, আমি কিন্তু জবাব দিতে বাধ্য। সো একজন ভিসা অফিসারও আপনাকে জবাব দিতে বাধ্য। যখন এটা বলবো তখন তার মুভমেন্ট দেখে আপনি বুঝতে পারবেন সে কি রাগী বা সে কি পোলাইট, তার আসলে কেমন ভাবে আসলে ইন্টারভিউটা মেইনটেইন করা যায়। এবং ইন্টারভিউতে যারা আসলে ফেস করবেন তারা দুই ভাবে প্রিপারেশন নিয়ে যাবেন। কোন ভিসা অফিসার একটু লং শুনতে চায়, একটু বেশি শুনতে চায়, আর কোন ভিসা অফিসার অনেক শর্টলি শুনতে চায়। বাট দুইটা ভাবে আপনি প্রিপারেশন নেবেন এবং আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তার আগে আপনি অনেকের ইন্টারভিউ দেখবেন। সো আপনি ডিসিশনটা তখনই সিলেক্ট করবেন তার সাথে আসলে কিভাবে ইন্টারভিউটা মেইনটেইন করবেন। এবং এই সামনে গিয়ে ফর্মালিটিসটা মেইনটেইন করার পর সর্বপ্রথম আপনাকে আই কন্টাক্টটা ঠিক রাখতে হবে। আপনাকে কোশ্চেন করবে যে আপনি আমেরিকা কেন যাবেন বা কোথায় যাবেন বা কার কাছে যাবেন। এটা যখনই বলবে তখন আপনি ম্যাক্সিমাম মানুষ দেখবেন যদি চোর হয় দুর্নীতিবাজ হয় চোখের সাথে চোখ রেখে কথা বলবে না। আপনার ফার্স্টলি আই কন্টাক্টটা ঠিক রাখতে হবে এবং আই কন্টাক্ট যদি আপনি ঠিক রাখেন একজন ভিসা অফিসার কখনোই আপনার কাগজপত্র দেখবে না, আপনার দেখবে হচ্ছে আপনার আচরণ, পোশাক এবং আপনার কথা বলার ধরন এবং আপনার DS-160 ফর্ম। সো আপনি আই কন্টাক্টটা যদি ঠিক রাখেন তাহলে আপনি অনেক দূরে এগিয়ে যাবেন। এই বিষয়গুলোকে আপনাকে মেইনটেইন করতে হবে। এরপর আপনাকে কোশ্চেন করলো যে আপনি আমেরিকা কেন যাবেন এবং প্রত্যেকজন কথা বলার সময় হাসি মুখে কথা বলার জন্য চেষ্টা করবেন। আমরা বাংলাদেশের মানুষ, আমি একটা দরিদ্র ফ্যামিলি থেকে উঠে আসছি। সো আমি জানি যে আমাদের বাংলাদেশের লাইফটা বেসিক্যালি অনেক চ্যালেঞ্জিং। বাট আপনি আমাদের ঢাকার থেকে বা আপনারা অন্যভাবে নিয়েন না, ঢাকার থেকে চিটাগাংয়ের জিনিসপত্রের অনেক বেশি দাম। আমরা যেটা দেখলাম খাবার দাবারের অনেক বেশি দাম। বাট আমি গতকালকে আসছি, সো আমরা প্রত্যেকটা হোটেলে দেখলাম ঢাকার থেকে অনেক বেশি দাম। বাট নট অনলি চিটাগাং বাট সিলেট বলেন বা আদার্স সিটি বলেন, বাট আমাদের দেশের লাইফটা মালয়েশিয়ার থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং। আমাদের দেশ আরো অনেক বেশি কস্টলি। বাট এটা মনে হতে পারে মালয়েশিয়া অনেক উন্নত, বাট আমাদের থেকে খরচ এত বেশি না। সো আমরা আপনার যে হোটেলে প্রোগ্রাম করছি এই হোটেলের ভাড়া হচ্ছে 11,000 টাকা। এই 11,000 টাকাটা মিনিমাম এইরকম 5টা রুম নেওয়া যায় এবং 4 স্টার না 5 স্টার হোটেল নেওয়া যায়, এরকম আছে মালয়েশিয়া থেকে। এখন বিষয়টা হচ্ছে আপনার এই জিনিসগুলো এমন ভাবে মেইনটেইন করতে হবে, আপনি যখন যাবেন যেভাবে যাবেন এই বিষয়গুলো প্রপারলি
আমরা গাইড দেওয়ার জন্য চেষ্টা করব এবং প্রত্যেকটা জিনিসকে আপনাকে এমন ভাবে উপস্থাপন করতে হবে যে আপনি 30 সেকেন্ড 40 সেকেন্ড বা 50 সেকেন্ড বা 1 মিনিট 1.5 মিনিটের একটা প্রিপারেশন এবং সেই প্রপার প্রিপারেশনটা কি এই বিষয়গুলো চিন্তা করে আপনি এগিয়ে যাবেন। তো এর বাইরে আরেকটা বিষয় থাকে, সেটা DS 160 তে, সেটা আমি একটু কনফার্ম করি। সেটা হচ্ছে শুধু একটা বিষয় আপলোড হয়, সেটা হচ্ছে ছবি, এবং ছবিটা ম্যাক্সিমাম, এবং ছবির জন্য অনেকের ভিসা হয় না। সেই ভিসাটা হয় না, সেটা হচ্ছে এরকম, যখন আপনি এই ইন্টারভিউ দিতে যাবেন, আপনার ছবির কোয়ালিটি ডেফিনেটলি ভালো হতে হবে, পিকচার রেজোলিউশন ভালো হতে হবে, এবং আপনার মুখের চারপাশ 70% থাকতে হবে, আর বাকি 30% হচ্ছে আদার্স। এবং এখন কোনো হার্ড কপি ছবির প্রয়োজন নেই, সফট কপি ছবি দিয়ে DS 160 তে যেই ছবিটাই দেওয়া হয় সেটাই ভিসার মধ্যে দেওয়া হয়। সো আপনি ছবিটা এমন জায়গা থেকে তুলবেন এবং যেই পোশাকটা পরে তুলবেন আপনার প্রফেশনের সাথে যেন মিনিমাম একটা সামঞ্জস্যতা থাকে। এবং আপনি আমেরিকান এম্বাসিতে যাওয়ার আগে আপনার এই DS 160 ফর্মটা যাবে, এবং লাস্ট ইন্টারভিউ 7 দিন আগে এই ফর্মটা আপনাকে তারা দেখবে এবং দেখে এটাকে একটা মার্ক করবে এই DS 160 দেখে যে আপনাকে কি ধরনের কোশ্চেন করা যায়, বা এখানে একটা সামারি লেখা থাকবে। বাট একজন ভিসা অফিসার কখনোই এই ফর্মটাকে পুরোপুরি দেখতে পারবে না, সো ওই সময়টা তার নেই। সো এটা সময় অনেক সংকীর্ণ, সো আপনি কি বলবেন না বলবেন, ঠিক আছে। সো আপনার প্রফেশনের সাথে ম্যাচ করে আপনি এর জন্য ছবিটা তোলার জন্য চেষ্টা করবেন, এবং ডেফিনেটলি ছবির রেজোলিউশন ভালো হতে হবে। এবং ছবির রেজোলিউশন যদি ভালো না হয়, সেটার জন্য আপনি ভিসা হওয়ার পরেও বা আপনার বই রাখার পরেও আপনি নানান ধরনের হ্যাসেলে পড়তে পারেন। বাট এই বিষয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে DS 160 তে, যে ফর্মটা যখন আপনি সাবমিট করেন, বাট একটা অপশন আছে যে আপনি আপনার ফর্মটা করার ক্ষেত্রে আপনি কারো সহযোগিতা নিয়েছেন কিনা, ইয়েস অর নো। বাট আপনি যখন নো দিবেন, বাট আপনার এই ফর্মটাতে যদি ভুল থাকে, তাতেও ক্ষমার যোগ্য, যে আপনারটা নিজে করেছেন, আপনি বুঝতে পারেননি, আপনি ভুল করতে পারেন। বাট সেই ভুলটাকে US এম্বাসি অনেক আন্তরিকভাবে দেখেন। বাট যখন আপনি ইয়েস দিবেন, তখন দুটো অপশন আসবে, যে কোন অর্গানাইজেশন না ব্যক্তি আপনাকে সহযোগিতা করেছে। এখন আমাদের আমেরিকান ভিসা সেন্টারের সাথেও যদি আপনারা কেউ কাজ করেন, সেই ক্ষেত্রেও যদি এই অর্গানাইজেশনের নাম দেন, এবং সেই ফর্মটাকে অনেক হার্ডলি দেখা হবে, বাট আপনি নো দেওয়ার জন্য চেষ্টা করবেন। বাট কারো কারো ক্ষেত্রে ইয়েসই দিতে হবে এবং সেই ইনফরমেশনগুলো প্রোভাইড করতে হবে। এখন বিষয়টা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে যদি আপনি দেন যে আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি আপনাকে সহযোগিতা করে থাকে, তার ডিটেইল এখানে দিতে হয়। বাট কারো কারো ক্ষেত্রে 100% এটা দিতে হবে, এবং কারো ক্ষেত্রে এটা না দেওয়া প্রয়োজন। যেমন আপনি অ্যাডাল্ট, আপনারটা আপনি নিজে করেছেন, আপনি পড়াশোনা জানেন, আপনারটা আপনি নিজে করেছেন। আপনার সন্তান যদি 5 বছরের হয়, তারও একটা DS 160 করতে হবে, সেটা বাবা মা এই ফর্মটাকে কমপ্লিট করেছে, তার জন্য ইয়েস বাধ্যতামূলক। সো সেই জিনিসটাকে মেইনটেইন করতে হবে। এই হচ্ছে DS 160 ফর্মের মধ্যে থাকে। এখন আমি আরেকটা আমাদের বিষয়ে নিয়ে বলবো, সেটা হচ্ছে আমরা প্রত্যেক 2 মাস আগে US এম্বাসি একটা ডিক্লারেশন দেন, কি পরিমাণ ভিসা US এম্বাসি প্রোভাইড করে সেই বিষয়টা আমি আসলে বলছি। যেমন জানুয়ারি 2024 এ 3601 জনের ভিসা দিয়েছে B1 B2 তে। বাট আপনারা জানেন যে শুক্রবার এবং শনিবার US এম্বাসি বন্ধ থাকে, এবং আপনারা যদি এটাকে ক্যালকুলেট করেন, প্রত্যেক মাসে 20 থেকে 21টা ওয়ার্কিং ডে US এম্বাসি, তাতে প্রায় 150 জনকে US এম্বাসি ভিসা প্রোভাইড করে। এবং ফেব্রুয়ারি মাসে 3922 জনের ভিসা দিয়েছে B1 B2 তে, এবং মার্চ মাসে 2024 সালে 3700 জনের ভিসা দিয়েছে B1 B2 তে, এবং এপ্রিল 2024 3427 জনের ভিসা প্রোভাইড করে US এম্বাসি B1 B2 তে, এবং মে 2024 3466 জনের ভিসা দিয়েছে B1 B2, এবং জুন মাসে 2627 জনের ভিসা দিয়েছে B1 B2 তে, এবং আগস্টের ভিসা দিয়েছে জুলাইতে ভিসা দিয়েছে 2459 জনের। আপনারা অনেকেই জানেন জুলাই থেকে এবং সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত US এম্বাসি বন্ধ ছিল। বাট US এম্বাসি এই ধরনের অনেক ডিক্লারেশন দেয় এবং বন্ধ রাখে, তারা গোপনে ইন্টারভিউগুলো নিতে থাকেন। বিকজ অফ এখন যারা অ্যাপ্লাই করেছেন, এই ধরনের মানুষ 6 লাখ প্লাস ইন্টারভিউর জন্য অপেক্ষা করছেন। সো ইন্টারভিউর জন্য অপেক্ষা করছেন, এর জন্য তারা নীরবে এগুলো কমানোর জন্য চেষ্টা করছেন। এবং এই কোভিড সিচুয়েশনের আগে US এম্বাসিতে অ্যাপ্লাই করার পরের দিনই ডেট নেওয়া যেত এবং 1 সপ্তাহের মধ্যে ইন্টারভিউ ডেট পাওয়া যেত। বাট এটা কোভিড সিচুয়েশন থেকেই, এবং 2020 সালের মার্চে 25 তারিখ থেকে হচ্ছে কোভিড সিচুয়েশন বাংলাদেশে ইন হয়,
তারপর থেকে এই ধরনের জটিলতা তৈরি হয় এবং এটা ডে বাই ডে বাড়তে থাকে এবং আমাদের ধারণা মতে 2027 সাল পর্যন্ত এই ধরনের জটিলতা যাবে। আগস্ট 2024 সালে 1351 জনের ভিসা হয়েছে, কারণ আগস্টের মধ্যে প্রপার গন্ডগোল ছিল, ওই টাইমে ইউএস এম্বাসি ম্যাক্সিমাম টাইম হচ্ছে বন্ধ ছিল এবং সেপ্টেম্বর 2024 এ হচ্ছে 2995 জনের ভিসা হয়েছে। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি মূল প্রক্রিয়া। এর বাইরে ইউএস এম্বাসির এই ফাইলে কোনো কিছু দেওয়ার আসলে বিষয় নেই। এরপরে যদি আপনাদের কারো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো এখন নিব। বাট আমাদের আমেরিকান ভিসা সেন্টার দীর্ঘ 7 বছরের জার্নিতে আমরা আসলে অনেকেই সহযোগিতা করেছি এবং আমাদের পেজে এবং আমাদের কোনো অ্যাক্টিভিটিসে কোনো দিকে আপনারা যদি খারাপ থাকে প্লিজ আপনারা যাবেন না, শেষ হয়নি। সো এরপরে হচ্ছে আমাদের যে প্রক্রিয়া, আমরা একটা প্রশ্ন উত্তর পর্বে যাব এবং আপনাদের যদি কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো প্রপার দেওয়ার জন্য চেষ্টা করব। বাট আমাদের আমেরিকান ভিসা সেন্টার দীর্ঘ 7 বছরের জার্নিতে আমরা প্রপারভাবে আসলে গাইডলাইন করার জন্য চেষ্টা করি। আমরা কোনোভাবেই আসলে কাজ নেওয়ার জন্য চেষ্টা করি না। আমরা চাই যেন আপনারা প্রতারিত না হন এবং আমরা বিশ্বাস করি আমাদের সার্ভিস যদি ভালো হয় ডেফিনেটলি আপনারা ফেসবুকে কমেন্ট করে বলবেন এবং আমাদের সার্ভিস যদি কোনো কারণে ফেক মনে হয় বা বাজে মনে হয় বা কোনো কারণে মনে হচ্ছে সেটা অসাধু বা অস্বাভাবিক, তাহলেও সেটা কমেন্ট করে জানাবেন। আমরা দুইটা নিতেই প্রস্তুত। বাট আমাদের সাথে যারা আসলে এই বিষয়গুলো মেনটেন করতে চান এবং আমরা সবাইকে একটা পোর্টফোলিও দিয়েছি যে আমেরিকান ভিসা সেন্টার আমরা সিঙ্গেল ফাইলের জন্য 30,000 টাকা চার্জ নেই এবং ফ্যামিলির জন্য আমরা আসলে 50,000 টাকা চার্জ নেই এবং সেটা কি কি পারপাসে নেই সেই ব্যাপারেও দিয়েছি, সেটা একটু দেখে নেবেন। বাট এখন আমরা আসলে প্রশ্ন উত্তর পর্বটা শুরু করব। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, আমাদের সে মাইক নিয়ে ওখানে যাবে এবং সবাই শুনবে কোশ্চেন এবং আমরা অ্যানসার দেওয়ার জন্য চেষ্টা করব। তো প্রথম অধ্যায় আমরা এখানেই সমাপ্ত করছি। সো কে কোশ্চেনটা করতে চান প্লিজ একটু হাত তুলবেন। একটা কোশ্চেনের পর এর বেশি সবাইকে আমরা চাচ্ছি ম্যাক্সিমাম। হ্যালো, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার বক্তব্য থেকে যেটা পেলাম D1 B2-তে আফটার 6 মান্থ রিনিউ করার সুযোগ আছে, আফটার 12 মান্থ রিনিউ করার সুযোগ আছে, এইভাবে 1.5 বছর থাকতে পারবে। 1.5 বছর পরে যদি আরো থাকতে চাই তাহলে করণীয় কি হবে, যেহেতু 5 ইয়ার্স ভিসা। আর সেকেন্ড হচ্ছে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমার খরচ কত যাবে। থ্যাংক ইউ। বাট এটার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার কোশ্চেনটা মানে আমাদের কাজ রিলেটেড না পুরোপুরি, বাট 50% রিলেটেড। বাট ইউএস এমবাসি এই ভিসা প্রক্রিয়াটা পর্যন্ত হচ্ছে বেসিক্যালি আমাদের কাজ। এরপরে একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়, আপনারা থেকে যাবেন কি থাকবেন না। বাট থাকার তারপরে আমি একটু আনঅফিসিয়ালি বিষয়টা বলি, সেটা হচ্ছে এরকম যখন আপনি ইউএস এমবাসি ফেস করে ভিসা নেবেন, বাট আমেরিকাতে যখনই আপনারা যাবেন এবং যাওয়ার সময় বিষয়টা হচ্ছে যখন আপনাকে এন্ট্রিজ দিবে এবং আপনারা ভালোভাবে বিষয়টাকে লক্ষ্য করবেন, যখন আপনি এই ভিসাটা নেবেন ভিসা দিবে কিন্তু এমবাসি, বাট আপনাকে থাকার অনুমতি দিবে হচ্ছে ইমিগ্রেশন, দুটো আলাদা বিষয়। বাট আপনাকে অনেককে ভিসা দেওয়ার পরও আমেরিকাতে ঢুকতে দেন না। বাট এটা আসলে কেন দেন না, কারণ এটার পাওয়ার হচ্ছে ইমিগ্রেশনের। বাট এই ইমিগ্রেশন যখন আপনি ক্রস করবেন, আপনি 1.5 বছর আমেরিকাতে অ্যাকচুয়ালি অবৈধ বলতে কিছু নেই। বাট এই প্রক্রিয়াটাকে বলা হয় সেটা হচ্ছে এরকম যে আপনি পেপারলেস বা আপনি ডকুমেন্টলেস, বাট আপনি প্রপার পেপার নেই। বাট আমেরিকাতে আপনি যে কোনো ওয়েতে গিয়ে আপনি থাকতে পারেন, যে কোনো ওয়েতে গিয়ে আপনি থাকতে পারেন। বাট সেই ক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাসাইলাম ক্লেম করতে পারেন। ম্যাক্সিমাম বাংলাদেশের মানুষ হচ্ছে যারা B1 B2 তে গিয়েছেন বা আদার্স ক্যাটাগরিতে গিয়ে থেকে গিয়েছেন, তাদের ওই প্রক্রিয়াগুলো মেইনটেইন করতে হয়, এটা হচ্ছে বিষয়। আর টোটাল প্রক্রিয়ার যে খরচ 22,200 টাকা হচ্ছে একজনের ভিসা ফি। আপনার ফ্যামিলি মেম্বার যতজন হবে ইনটু তত। বাট আমাদের সাথে যদি কাজ করেন তাহলে আমাদের সিঙ্গেল ফাইল হচ্ছে 30,000 টাকা চার্জ। আপনারা আজকে যারা আসলে অ্যাপ্লাই করতে চান তাদের জন্য একটা 30% ডিসকাউন্ট আছে এবং আমাদের ওখান থেকে 50% পেমেন্ট করলে আমরা আসলে কাজটা নিব। আপনি ওভার দা ফোনে আপনার পাসপোর্টের কপি দিতে পারেন বা আপনি হার্ড কপি দিতে পারেন এবং আমাদের ফ্যামিলি ফাইলের চার্জ হচ্ছে 50,000 টাকা। এবং আমরা যখন আসলে কাজটা স্টার্ট করি আমরা ভিসা ফিল প্রক্রিয়াটা রেডি করে দিই, এটা আপনি অনলাইনে বা অফলাইনে আপনার নিজেরটা নিজে জমা দিবেন। বাট আমরা শুধু 50% চার্জটা যখন কাজ শুরু করি তখন নেই এবং বাকিটা হচ্ছে এই মাসে যারা আমাদের আসলে কাজ দিবেন আমরা আসলে ডেটের টাইমটা নিব যে এমবাসিতে আপনি দাঁড়াতে পারবেন হচ্ছে মার্চ পর্যন্ত আমরা সময় নিব। এই মার্চের মধ্যে আমরা সাধারণত ডেট করে দিব। এখন এই মাসে নিলে এই মাসে আপনি ডেট পেতে পারেন, ডিসেম্বরে পেতে পারেন, জানুয়ারিতে পেতে পারেন, ফেব্রুয়ারিতে পেতে পারেন। আশা করছি যে মার্চ ওভার হবে না। আর কেউ যদি ইমার্জেন্সি ইস্যু থাকে যে দ্রুত ডেট নিতে চান, এটারও আমাদের একটা চার্ট দেওয়া আছে,
15 দিন আমরা ডেট করে দিতে পারবো, বা আপনি অন্য কোনো এজেন্সি বা ব্যক্তির কাছে আপনি কাজ করেছেন, বা আপনার ডেটটা অনেক পরে আপনি খুব দ্রুত যেতে চাচ্ছেন, সেই ব্যাপারে আমাদের চার্জেস গুলো সবাইকে দেওয়া হয়েছে, এটা একটু দেখে নেবেন। ধন্যবাদ আপনাকে কোশ্চেন করার জন্য। নেক্সট। আসসালামু আলাইকুম। ছোট প্রশ্ন, আমার ফ্যামিলির সবাই ইউএসএ আছে, তো আমি যখন অ্যাপ্লিকেশন করব আমার ফ্যামিলির বায়োডাটা কি ওখানে দিতে হবে? আর আপনাদের এই যে আমেরিকান এম্বাসি সেন্টারটা চিটাগং এ করার কোনো প্ল্যানিং আছে কিনা একটু জানাবেন, তাতে আমাদের চিটাগংবাসীও মনে হয় উপকৃত হবে। ধন্যবাদ। আপনাকে কোশ্চেন করার জন্য ধন্যবাদ। এখানে আসলে বায়োডাটা কোনো কিছু দিতে হয় না। এখানে যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে যে 4টা ইনফরমেশন দিতে হয়। আপনি আপনার মা বাবা ভাই বোন বা যেই থাকে যে কোনো একজনের বিষয় হচ্ছে ডিটেইলে থাকবে। সেখানে হচ্ছে নাম এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং বাসার ঠিকানা। এই 4টা ইনফরমেশনের বেশি দেওয়ার আসলে কোনো অপশন নেই। সো এটা আর আমাদের চিটাগংয়ে ব্রাঞ্চ দেওয়াটা আসলে আমরা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি, বাট এই মুহূর্তে আসলে প্রপারলি আমরা বলতে পারবো না, বিকজ অফ আমরা জানি যে এখানে দিলে আপনাদের সহযোগিতা পাবো। সো আপনাদের সহযোগিতায় আমাদের আসলে এই সেমিনারটা করা, এবং আপনাদের এই সহযোগিতা, আপনাদের টাকায় হচ্ছে এই কোম্পানি চলে, এবং আপনাদের টাকায় আমরা এই প্রোগ্রামটা করছি সম্পূর্ণ। হয়তোবা এই স্পেসিফিক এই প্রোগ্রামটা করার জন্য আপনারা কেউ টাকা এখানে প্রোভাইড করেননি, বাট আপনাদের মতো কেউ এখানে আমাদের সাথে কাজে ইনভলভমেন্ট হয়েছেন, তাদের টাকায় তো এই প্রোগ্রামটা করা। বাট এখন বিষয়টা হচ্ছে আমাদের করার চিন্তা ভাবনা আছে। সো এখানে আসলে ট্রেনিং করে আমরা প্রপার গাইডলাইন দিই। এই কারণে গাইডলাইন দিই এখানে যেন কোনো মিস ইনফরমেশন না দেয়। বাট এখানে আমরা একটা টিম রেডি করছি, বাট ইন ফিউচার আমাদের প্ল্যানিং আছে। বাট এখন আপনারা জানেন যে আমেরিকান এম্বাসি পাসপোর্ট যখন রাখেন, এই পাসপোর্টটা আগে ডেলিভারি দিতেন 2018 সালের আগ পর্যন্ত সাইমন সেন্টার। এখন আসলে পাসপোর্ট ডেলিভারি দেয় হচ্ছে বিএফএস। বাট আমরা এই প্রক্রিয়াটায় অনেক দূর আগানো আছি বা আগানোর চেষ্টা করছি। আমরা আশা করছি উইদিন 2 ইয়ার্স এর মধ্যে আমেরিকান এম্বাসির সাথে আমরা এই ধরনের অ্যাক্টিভিটিসে জড়ানোর জন্য চেষ্টা করছি, যে আপনি আমেরিকান এম্বাসিতে গিয়ে আসলে ইন্টারভিউ দিবেন। বাট আমরা চেষ্টা করবো যে আমাদের এখান থেকে পাসপোর্টটা ডেলিভারি দেওয়া যায়। বাট আমরা চেষ্টা করবো, আমরা আসলে সফল হবো কিনা জানি না, বাট এটা ইউএস এম্বাসির একটা বিষয়। বাট আমরা আসলে এটা নেওয়ার জন্য চেষ্টা করবো। বাট ওই টাইমে আমাদের সারা দেশব্যাপী অনেকগুলো ব্রাঞ্চ নেওয়ার চিন্তা ভাবনা আছে। সো আমরা ট্রাই করবো। বাট এই প্রক্রিয়াটা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে আসলে করতে পারেন, বা ওভার দ্য ফোনে করতে পারেন, বা অনেকের কমপ্লেইন থাকে যে আমরা আসলে ফোন ধরি না। আপনারা জানেন না যে আমাদের আসলে ডেট নেওয়ার 60 জন এমপ্লয়ি আছে, যাদের আমরা আসলে সহকর্মী বলি। বাট আমি কোম্পানির ওনার কখনোই বলি না, বাট আমি বলি হচ্ছে আমরা একটা টিম বা আমরা একটা ফ্যামিলি, এবং আমরা যতই ফ্যামিলিটা আপনাদের টাকায় চলি। সো আপনাদের কিভাবে সুবিধা হবে, কিভাবে হবে, বাট দিন শেষে আমরা আসলে মানুষ। বাট সবার ফোন অনেক সময় আমরা ধরতে পারি না, বাট আমরা রেসপন্স করি। এবং আমরা যখন গুরুত্বপূর্ণ সময় আসে যে আপনার ইন্টারভিউ 10 দিন 15 দিন 20 দিন পর, তখন আপনাকে আমরা খুঁজে নিই, বা আমরা সবাইকে বলি যে আমরা আসলে সবসময় ফোন ধরতে পারবো না, বাট আমরা রেসপন্স করবো। যখন গুরুত্বপূর্ণ সময় হবে তখনই করবো। বা আপনারা অনেকে ফোন দিবেন এই সেমিনারের পরে, বা আমাদের সাথে বসে কথা বলবেন, বা কেউ অ্যাপ্লাই করবেন। সো আমরা প্রত্যেকের কাজে গুরুত্ব দেব। বাট এটা ডিএস 160 এর একটা প্রক্রিয়া কন্টিনিউ হবে। পরবর্তীতে হচ্ছে ধরেন আমাদের সাথে ওভার দা ফোন বা ওভার দা হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে আপনি এই প্রক্রিয়াটা এখন কন্টিনিউ করতে পারেন। বাট ইন্টারভিউর আগে আমরা 3 থেকে 5 দিন আসলে ট্রেনিং দিই, আপনাকে কি কোশ্চেন করবে এবং সেই কোশ্চেনগুলো কি অ্যানসার দিলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিস পাবে। বাট আমাদের এই কোম্পানির সাথে কাজ করলে আপনার ভিসা হবে, এরকম গ্যারান্টি দিয়ে বা এরকম প্রলোভন দেখিয়ে আমাদের আসলে কাজ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং আমরা এতটুকু বলবো, আমরা প্রপার গাইডেন্স দেব। এবং এর আগে কেউ যদি আপনার পরিচিত এই ইন্টারভিউটা ফেস করে থাকে, তার সাথে কথা বললে আমাদের সাথে কথা সম্পৃক্ততা খুঁজে পাবেন। সো আমরা চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে। নেক্সট। ধন্যবাদ। আচ্ছা, আপনাকে প্রশ্নটা হলো যে আমার ফার্স্ট রিলেশন যেটা বলে ব্লাড রিলেশনের অনেক আত্মীয়স্বজন আমেরিকায় আছে, যেহেতু আমার বাড়ি সন্দীপ। আমাদের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, যাদের সাথে আমার প্রত্যেক দিনই কথা হয়। তার ভিতরে আমার ফ্রেন্ড সার্কেল মিলে প্রায় 30-40 জন আছে। আমার যেটা প্রশ্ন আপনার কাছে সেটা হলো যে আমি যদি হোটেলে না থাকি, ওনাদের কাছে যে উঠি, এই ধরনের ক্ষেত্রে ওনাদের কাছে কোনো লেটার আনতে হবে কিনা, বা ওইখান থেকে কোনো পারমিশন আনতে হবে। আর একটা প্রশ্ন হলো যে আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার, আমার নাম পুরোটা মোহাম্মদ লেখা নেই, আমার সার্টিফিকেটে এবং আপনার পাসপোর্টে এমডি লেখা, এক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা? হ্যালো, আপনার যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে আসলে সার্টিফিকেটের যে বিষয়, অ্যাকচুয়ালি সার্টিফিকেটের এখানে কোনো বিষয় নেই। এবং ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে হচ্ছে আমরা যে কোশ্চেনের অ্যানসারটা করি, এটা
আবার পুনরায় আপনারা করেন, বাট এটা ব্যাড প্র্যাকটিস বলবো না, বাট আপনার মনে আপনি আসলে ক্লিয়ার হতে যাচ্ছেন, যার কারণে আপনারা আসলে কোশ্চেনগুলো করেন। সো এখানে আসলে আপনার সার্টিফিকেটে কি আছে না আছে এটার সাথে ইউএস এমবাসি এগুলো দেখেন না, বাট আপনি যদি পড়াশোনা না করে দিয়ে দেন যে আপনি এই স্কুলে পড়েছেন, এই কলেজে পড়েছেন বা এই ইউনিভার্সিটিতে পড়েছেন, তাতেও কোনো জটিলতা নেই বা আমরা দেখি না। এখন বিষয়টা হচ্ছে এটার সাথে আপনার মোহাম্মদ এবং এমডির সাথে পার্থক্য আছে, বাট আমরা অনেকে দেখা যায় যে ভোটার আইডি কার্ডে মোহাম্মদ পুরো স্পেলিং বড় করে লেখা, আবার কারো ক্ষেত্রে শুধু এমডি দেখি, বাট দুইটা দুইভাবে ইউএস এমবাসি চিন্তা করে। সো এইরকম কোনো কিছু সাথে ইউএস এমবাসি, বাট আপনি পাসপোর্টটা সম্পূর্ণ ফোকাস দিবেন, আইডি কার্ড বা আপনার সার্টিফিকেটের সাথে ফোকাস দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। বাট এটাও আমি আসলে পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি। আরেকটা কোশ্চেন হচ্ছে যে ওখান থেকে আপনার আত্মীয় স্বজন কোনো ইনভাইটেশন যদি দেয় তাতে আপনার ভিসা সহজ হবে কিনা, বাট আমরা ইনভাইটেশন বলতে যেটা বুঝি এটাই আসলে ভুল বুঝি এবং ম্যাক্সিমাম মানুষ এই ভুলটা করি। সেটা হচ্ছে এরকম, যখন ইনভাইটেশন নিয়ে আমরা আসলে কথা বলি, বাট ইনভাইটেশন হচ্ছে আমন্ত্রণ পত্র। যেমন আমার বিয়ে, আপনাকে আমি ইনভাইট করছি, একটা কার্ড দিচ্ছি বিয়ে, দিস ইজ ইনভাইটেশন। বা আপনি কোনো কোম্পানি ভিজিট করতে যাচ্ছেন, সেই কোম্পানি থেকে আপনাকে একটা ইনভাইটেশন লেটার দেওয়া হয়। আরেকটা বিষয় হচ্ছে স্পন্সর, যেমন আপনি স্টুডেন্ট ভিসায় দাঁড়িয়েছেন, আপনার সোর্স অফ ইনকাম নাই, তাও আপনার এই পড়াশোনার খরচটা কে বহন করবে? সেই ক্ষেত্রে ধরেন আপনি বাবা হিসাবে আপনি স্পন্সর হতে পারেন, আপনি ভাই হিসাবে স্পন্সর হতে পারেন, বা আপনি মা হিসাবে স্পন্সর হতে পারেন। স্পন্সর বিষয় আর ইনভাইটেশনের বিষয় টোটালি ডিফারেন্ট। বাট এই ধরনের আত্মীয় স্বজন কোনো ইউএস এমবাসিকে ইনভাইটেশন দিবে, এইখানে যেটা আমরা মনে করি দিস ইজ নট ইনভাইটেশন, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা রিকোয়েস্ট লেটার আমি বলি। বাট ইউএস এমবাসি বরাবর যে তার ইনফরমেশন দিয়ে যে সে আমার রিলেটিভ, সে যদি আমেরিকাতে আসে তার সাথে আমি আসলে কতগুলো ভালো সময় এক্সপেক্ট করব, বাট এরকম রিকোয়েস্ট করে একটা ইউএস এমবাসিকে ইনফর্ম করলে সেটা কিছু আকারে পজিটিভ হতে পারে, সেটা আমরা 2% ধরতে পারি বা আমরা সর্বোচ্চ 5% ধরতে পারি যে আপনার এই ভিসার ক্ষেত্রে এই 5% সহযোগিতা করবে। আদারওয়াইজ এটাতে খুব একটা প্রফিটেবল কোনো কিছু না। সো ধন্যবাদ। নেক্সট। জি প্লিজ। বলছিলাম যে কেউ যদি প্রিভিয়াস 2 বার দাঁড়িয়ে থাকে, ওখানে যদি মনে করে সে থাকে চট্টগ্রামবাসী, তার ইনফরমেশন আছে ডকুমেন্টের মধ্যে ঢাকায়, সে যদি 3 নাম্বার টাইমে যদি আবার দাঁড়াতে চায়, সেই ক্ষেত্রে করণীয় কি? ইনফরমেশন কি চেঞ্জ করতে হবে? ধন্যবাদ আপনাকে কোশ্চেন করার। আমি আমার যদি ব্যক্তিগত বিষয়টা বলি, আমি প্রায় 19টা কান্ট্রি ভিজিট করেছি, তার মধ্যে সিঙ্গাপুর মালয়েশিয়া 300-400 বারের উপরে হবে। বাট একটা টাইমে হতো আমার মাসে আসলে 25টা টিকিট কাটা থাকতো, আমি মাসে 25 বার সিঙ্গাপুর যেতাম, 25 বার আসতাম। বাট এখন বিষয়টা হচ্ছে আমি আসলে 3 টাইমস রিফিউজ হই। আমি 5.5 মাসে টোটাল 4 বার দাঁড়াই, এই 4 বারের মধ্যে হচ্ছে আমি 3 বার রিফিউজ হই, এবং 3 বার যখন রিফিউজ হই আমার বই 14টা বই পাসপোর্ট, এবং ম্যাক্সিমাম পাসপোর্ট হচ্ছে আমার একদম একেবারেই শেষ, কোনো সিল দেওয়ার জায়গা নেই। এখন বিষয়টা হচ্ছে যখন আমি এটা ফেস করছি, যখন আমাকে ধরেন ভিসা দেয় 4th বারে, এখন বিষয়টা হচ্ছে এটা যখন আমার এড্রেসটা চেঞ্জ হবে, চেঞ্জ হতে পারে। আপনি তখন ঢাকা এড্রেস ছিল, এখন চিটাগং, আগামীকাল আপনার বর্তমান ঠিকানা কন্টিনিউয়াসলি চেঞ্জিং, এবং আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কখনোই চেঞ্জ করা যায় না, ওটা আপনার পাসপোর্টে মেনশন করা থাকে। সো এটা যদি আপনি বর্তমানে যেখানে আছেন সেখানকার অ্যাড্রেসই দিবেন, সেটা আপনি গ্রামেও থাকতে পারেন, গ্রামে থাকলে যে ভিসা হবে না বিষয়টা কিন্তু এরকম না। বাট আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, আপনার প্রফেশন, আপনি জব করেন আর বিজনেস করেন, সেটার সাথে যেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটার একটা সিমিলারিটি থাকে। এখন আপনি চিটাগং এ থাকেন, আপনি জব করেন ঢাকায়, বাট আপনার এটা দিলেন বর্তমান ঠিকানা, বাট এই ধরনের কোনো কাজ হলে তাতে আপনার ভিসা না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ধন্যবাদ। নেক্সট। হ্যালো, আমার কোশ্চেন হচ্ছে হিউম্যানিটেরিয়ান ট্রায়াল রিকোয়েস্ট I-131 যদি আমার আব্বু আম্মুর ক্ষেত্রে যদি হয়, এবং আমার আব্বু যদি ডিসেবল মানে সিকনেস আছে, সেক্ষেত্রে পসিবল কেমন হয় সেখান থেকে যদি রিকোয়েস্ট করা হয়? থ্যাংক ইউ আপনাকে কোশ্চেন করার জন্য। বিষয়টা হচ্ছে আমাদের মধ্যে অনেকের মধ্যে আসলে কনফিউশন আছে যে আমার আসলে ইমিগ্রেন্ট অ্যাপ্লাই করা আছে, এখন I-130 হতে পারে বা F4 হতে পারে বা F3 হতে পারে, বা অনেকগুলো ক্যাটাগরিতে অ্যাপ্লাই করা যায়। আমি আগেই বলেছি 185টা ক্যাটাগরির হচ্ছে ভিসা প্রক্রিয়া আমেরিকান এম্বাসি মেইনটেইন করে। তার মধ্যে আপনার যে প্রক্রিয়া আছে, এই ধরনের প্রক্রিয়া যদি আপনি থেকে থাকেন, এবং আমাদের অফিস থেকে যারা আসলে কাজ করেছেন যাদের জন্য ইমিগ্রেন্ট অ্যাপ্লাই করা, এবং তাদের ভিসার পার্সেন্টেজ 98%। সো আপনি টুডে টুমরো আমেরিকাতে যাবেন, সো আপনাকে আসলে ভিসা দিবে। এখন সে ধরেন এখন 2007 এবং 8 সালের ইমিগ্রেশনের ফাইলগুলো ইউএস এম্বাসি দেখছেন, বাট এখন হচ্ছে 2024 সাল।
সো আপনারটা যদি 10 সালে বা 12 সালে বা 14 সালেও করা থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু যদি আমেরিকায় টুরিস্ট ভিসায় গিয়ে থেকে যান, বাট আপনার ওই প্রক্রিয়াটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। সো আবার নতুন করে ওখানে ইমিগ্রেন্ট হওয়ার জন্য আবার কিন্তু 13-14 বছরের একটা জার্নি। সো ইউএস এম্বাসি এই চিন্তা করেই অ্যাকচুয়ালি ভিসাগুলো প্রোভাইড করে। সো এটাতে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি ইজ ভেরি হাই। থ্যাংক ইউ। নেক্সট। প্রথমেই আমেরিকান বিএসএনএল ধন্যবাদ জানাচ্ছি, চট্টগ্রামবাসীর পক্ষ থেকে এত সুন্দর একটা সেমিনার আয়োজন করেছেন, আমরা অনেক উপকৃত হচ্ছি। আমার যেটা কোয়েশ্চেন সেটা হলো, আমার ফ্যামিলির কিছু মেম্বার ইউএসএ তে আছে, ওনারা পেপারলেস, সেক্ষেত্রে ওনাদের এই ইনফরমেশনগুলো আমরা কি অ্যাপ্লিকেশনের সময় অ্যাড করতে পারবো কিনা, অ্যাড করলে এটার পসিবিলিটিটা কত, মানে ভিসা হওয়ার ক্ষেত্রে এটার পসিবিলিটিটা কেমন? ধন্যবাদ। থ্যাংক ইউ। বাট আপনার এখানে হচ্ছে পেপারলেস যারা আছেন, এখানে দুইটা অপশন, একটা হচ্ছে যারা ওখানে গিয়ে থেকে গিয়েছেন, এখন এখানে B1 B2 তে গিয়ে থাকতে পারেন বা F1 এ গিয়ে থাকতে পারেন, যে কোনো একটা ক্যাটাগরি মেইনটেইন করে আপনি আমেরিকাতে থেকে গিয়েছেন, বা আপনাদের চিটাগাং সন্দ্বীপের অনেক মানুষ জাহাজে গিয়ে জাহাজ থেকে নেমে আমেরিকাতে থেকে গেছেন, বা নোয়াখালীর অনেক মানুষ যারা প্রচুর পরিমাণে মেক্সিকোর বর্ডার দিয়ে আসলে ঢুকেছেন, টেক্সাস হয়ে আমেরিকা গিয়েছেন বা টেক্সাস গিয়েছেন। বাট এই ধরনের প্রক্রিয়া, বাট এই ধরনের তাদের ইনফরমেশন না দেওয়াটা বেটার। এই কারণে, কারণ আপনি একটা অসৎ উপায়তে আপনি ওখানে গিয়েছেন রিফিউজি হিসাবে, বাট এই ধরনের ইনফরমেশন যে পর্যন্ত আপনার গ্রিন কার্ড না হবে এবং নন ইমিগ্রেন্টে থাকবে তাদের ইনফরমেশনই দিবেন। যেমন আপনার সন্তান আমেরিকাতে পড়াশোনা করে, তাদের ইনফরমেশন দেন পজিটিভ, বাট আপনি B1 B2 তে গিয়ে ওখানে বসবাস করছেন বা একটা প্রক্রিয়া মেইনটেইন করছেন, যে প্রক্রিয়াটা এখনো সম্পূর্ণ হয়নি, এই ধরনের সেই ইনফরমেশন না দেওয়াটা বেটার। থ্যাংক ইউ। নেক্সট। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদেরকে। আসলে আমি আপনি একটু সামনে নিয়ে একটু শব্দ করে কথা বলুন। পাসপোর্ট যখন করি তখন আমার পেশা ছিল স্টুডেন্ট, এখন তো আমি ব্যবসায় নিযুক্ত হচ্ছি। এখন ব্যবসায় তো আপনার ট্রেড লাইসেন্সটা কি এখানে দিতে হবে কিনা, সেটা একটু জানাতে পারবেন? কোশ্চেন করার জন্য থ্যাংক ইউ। বিকজ অফ আপনার যে কোশ্চেনটা, এইটার অ্যানসার ম্যাক্সিমাম আমি আগে দিয়েছি। কোনো ধরনের পেপারস এখানে দেওয়ার আসলে সুযোগ নেই। আর পাসপোর্ট করার জন্য যখন আপনারা খেয়াল করবেন, যখন অ্যানালগ পাসপোর্ট ছিল, এই অ্যানালগ পাসপোর্টে হচ্ছে আপনি বিজনেস করেন বা আপনি ব্যবসায়ী কিনা বা প্রাইভেট সার্ভিস কিনা বা স্টুডেন্ট কিনা, এই ক্যাটাগরিতে হচ্ছে পাসপোর্টগুলো হতো। বাট এখন যখন এমআরপি পাসপোর্ট হয়, মেশিন রিডেবল পাসপোর্ট, এরপরে এখন হচ্ছে বাংলাদেশে হচ্ছে ই পাসপোর্ট, ইলেকট্রনিক্স যে পাসপোর্ট, এই পাসপোর্টে পেশাগত কোনো দিকই এখানে দেখার কোনো অপশন নেই। বাট এটা শুধু পাসপোর্ট কর্তৃপক্ষ দেখতে পাবে। বাট এখানে একটা ফর্মের মধ্যে আপনি দিয়েছেন আপনি জব করেন, বাট আপনি যদি জব করেন বা সেটা যদি পাসপোর্টও থাকতো, তাতেও কোনো ধরনের ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা নেই। যেমন হচ্ছে আমি আমার লাইফে টোটাল 23টা জব করেছি, তারপর আমি এখন বিজনেস করতেই পারি। পরের দিন আমি ধরেন হচ্ছে যে তুমি 2 মাস আগেও তো জব করতে, বাট এখন তুমি বিজনেস করো, এখন জব থেকে সুইচ হয়ে আমি যদি বিজনেস শুরু করি, ওটা করতে একদিনের বিষয়। বিষয়টা হচ্ছে এইভাবে চিন্তা করতে পারে। বাট আপনি এখন আগ্রাবাদ আছেন, আপনি সন্দ্বীপের পরের দিন গিয়ে আপনার বর্তমান ঠিকানা চেঞ্জ হতে পারে, চেঞ্জ হতে একদিন লাগে, একদিনের বেশি সময় লাগে না। থ্যাংক ইউ। নেক্সট। হ্যালো, ধন্যবাদ। আমার প্রশ্নটা হচ্ছে, আমার বোন থাকে আমেরিকায়, আমাদের জন্য অ্যাপ্লাই করা আছে। এই ক্ষেত্রে আমি যদি ভিসার জন্য কত সালে অ্যাপ্লাই করা আছে? মেবি 21 টাকা। এখন আমি আমার একটা ইনভাইটেশন আমি আসবে, আমার একটা সেমিনার আছে আমার জুনে। তো আমি যদি এখন অ্যাপ্লাই করি, আমার কোনো কারণে যদি আমি রিফিউজ হই, আমার ওই ইমিগ্রেন্ট যে অ্যাপ্লাই করা আছে ওটা কোনো এফেক্ট করবে কিনা? ফার্স্ট কোয়েশ্চেন। আপনি কোশ্চেন একবারে শেষ করেন, আমি আশা করি বলতে পারবো। আর একটা হচ্ছে আমার এই জুনে যে সেমিনারটা আছে, ওটা যদি আমি এখন অ্যাপ্লাই করি, আমি কি ডেট পাবো কিনা, ইন্টারভিউ ডেটটা আমি কি পসিবিলিটি আছে কিনা? এই ডেটের বিষয়টা নির্ভর করে কার সাথে কাজ করছেন তার উপরে। বাট আমাদের সাথে কাজ করলে আমরা বলবো এটা আপনার এটা 100% আমরা করে দিতে পারবো, বাট 1% কিছু হওয়ার কোনো চান্সেস নেই যদি জুনে আপনার কি থাকে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মে মাসে ইন্টারভিউ দিলেই হবে। সো এই ধরনের বিষয় থাকে, এটা আমরা 100% করে দিতে পারবো। বাট আপনার যে বিষয়টা হচ্ছে যে ইনভাইটেশন আছে, এটা একটা যদি কোম্পানি ইনভাইটেশন হয়, সেই ইনভাইটেশনটা ডেফিনেটলি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আরেকটা বিষয় হচ্ছে
যে আপনার ওখানে আত্মীয় স্বজন আছে আপনার জন্য অ্যাপ্লাই করেছে বা আপনার বোন অ্যাপ্লাই করেছে এবং সেই কেসটা মেবি F4 এর ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছে, আপনার ওখানে ডি কে দিয়ে একটা হচ্ছে নাম্বার আসে, বাট ওই নাম্বারটা মেবি এখনো আপনার হয়নি। সো আপনাদের জন্য যে অ্যাপ্লাই করেছে আপনার সন্তানরা এবং আপনার ওয়াইফ সহ আপনার সন্তানরা সবাই এই ক্যাটাগরিতে সবাই এটা হবে, বাট এখনো আপনার ইনফরমেশনগুলো ওই কেস নাম্বারের সাথে ইনভলভ করা হয়নি, বাট এটা ইনভলভ করার জন্য একটু সময় লাগবে এবং আপনার মূল যে কোশ্চেনটা সেটা হচ্ছে সেটার সাথে এবং কোনো ঝামেলা বা কোনো ধরনের জটিলতা তৈরি হবে কিনা, বাট এটা কোনো তৈরি হওয়ার কোনো পসিবিলিটিস নেই। তবে আপনি প্রত্যেকটা ইনফরমেশনই সঠিক দেওয়ার জন্য চেষ্টা করবেন, বা এই ক্ষেত্রে হচ্ছে যারা ইমিগ্রেন্ট অ্যাপ্লাই করেন অনেকে আসলে বয়স কমিয়ে দেন, বাট অনেক কেস আছে যেটা হচ্ছে বিয়ে করলেই সে এই ফাইল থেকে আউট হয়ে যাবে। এখন যখন অ্যাপ্লাই করেছে তার বয়স ছিল হচ্ছে 22 বা 18 বা 17 এরকম যখন এই ধরনের ক্যাটাগরি ছিল, বাট সেই ক্ষেত্রে হচ্ছে কি হয় ওই অ্যাপ্লাই করা সে বয়সটা একটু চুরি করি আমরা, এটা আমাদের আসলে নেচার চুরি করা, ঠিক আছে। সো বয়স চুরি করা যে চাকরির ক্ষেত্রে 2 বছর কমিয়ে দেয় বা স্কুলে ভর্তি হলে 2 বছর 1 বছর কমিয়ে দেয় তাতে চাকরির বয়স সীমাটা বাড়বে, এই ধরনের একটা কনসেপ্টে। এখন বিষয়টা হচ্ছে এখানে যদি কেউ একটা ইনফরমেশন দেয় সেই ক্ষেত্রে যে জটিলতাগুলো হয় যে দেখা যাচ্ছে 13, 14, 15 বছর বা 16 বছর 18 বছরের সন্তানের ক্ষেত্রে হচ্ছে বয়স যখন কমায় এই কারণে কমায় কারণ সে বিয়ে করলে এই কেস থেকে সে আউট হয়ে যাবে। বাট এরকম আছে অনেকে 40 বছর হয়ে গেছে বিয়ে করতে পারতেছে না, আর 2 বছর আছে, 2 বছর পর সে ইমিগ্রেন্ট হবে, বুড়া হয়ে যাবে, বিয়ে করার সুযোগ নেই, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এরকম থাকে, বাট আপনার এই কেসের সাথে এটার সাথে কোনো জটিলতা হবে না, কারণ আপনি যখন ইমিগ্রেন্টের ইন্টারভিউ দিবেন ওইটা তো আপনাকে ইন্টারভিউ দিতে হবে, ওটাকে DS 260 এই ফিল আপ করতে হবে, এখন হচ্ছে আপনি DS 160 ফিল আপ করতে হবে। বিষয়টা হচ্ছে আপনি সিমিলারিটি রাখার জন্য চেষ্টা করবেন এবং অনেস্টলি ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাতে কোনো জটিলতা থাকবে না। নেক্সট। আসসালামু আলাইকুম, আমি DB 96 পেয়েছিলাম, সেখানে আমার নাম ছিল সোহেল হাসান, কিন্তু আমার অরিজিনাল নামটা হচ্ছে নাইমুদ্দিন হাসান। ওইখানে আমি সার্টিফিকেট দিতে না পারে আমার DB 96 রিফিউজ হয়েছিল, যেহেতু আমার সার্টিফিকেট ছিল না। এখন যদি আমি টুরিস্ট ভিসার জন্য করি, যেহেতু তখন তো আমার ফিঙ্গার নিয়েছিল, এখন কি আমি করতে পারবো? অবশ্যই পারবেন, এবং পারার কিছু প্রক্রিয়া আপনাকে মেনটেন করতে হবে। অনেকের পাসপোর্টের নাম একটা থাকে, পরবর্তীতে চেঞ্জ করে আরেকটা করে। এখন আপনার যদি 2টা নাম হয়ে যায় জটিলতা তো একটা থাকেই, এবং প্রত্যেকটা প্রবলেমের একটা সলিউশন আছে, বাট আপনার পুরো সলিউশনটা জানতে হবে এবং আপনার এই অ্যানসারটা দিতে গেলে আমার অনেক কথা বলতে হবে, মিনিমাম 10 মিনিটস কথা বলতে হবে। সো আপনাকে আমরা ইন্ডিভিজুয়ালি সময় দেওয়ার জন্য চেষ্টা করব, সো তখন আমরা অ্যানসার করব। থ্যাংক ইউ। নেক্সট। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন আপনারা যে অ্যাপ্লিকেন্ট ফর্মটা দিয়েছেন এটা DS 160 অনুরূপ করা, এটা পুরোপুরি পরে যেটা বুঝলাম, যেহেতু আমি একজন এমপ্লয়ি, এখানে শুধুমাত্র মান্থলি স্যালারি ইন লোকাল কারেন্সি ইফ এমপ্লয়ি এটা দেওয়া আছে, এটার পাশাপাশি আমার অন্যান্য বিজনেস থেকে আরও অনেক ধরনের ইনকাম আসে, আমি এটা কোথায় উল্লেখ করব? আর দ্বিতীয়ত আরেকটা জিনিস, ব্রিফলি ডেসক্রাইব ইউর ডিউটিস, এই বিষয়টা কি? না, এই অ্যানসারটা আমি আসলে পুরোপুরি দিব না, এই কারণ ধরেন এই কোম্পানি আপনাদের টাকায় চলে, বাট আপনারা কেউ টাকা দিবেন না এটা অ্যানসার দিলে, কারণ এটা ম্যাক্সিমাম এজেন্সি বা ব্যক্তি জানেন না যে এটা আসলে কিভাবে বসাতে হয়। বাট এই জায়গাটাই হচ্ছে আমরা আসলে নিজেদের মানে এক্সপার্টনেসটা আসলে বিক্রি করি। সো এটা আমরা আমাদের সাথে কাজ করলেই তাদের ক্ষেত্রে আমরা শুধু এটা প্রোভাইড করব। থ্যাংক ইউ। নেক্সট। হ্যালো, জি বলুন। আপনি বলেছেন 5,000 টাকা ব্যবস্থা তাদেরকে না করার জন্য, তো তারা যদি করতে চায় তাহলে কি করবেন? আরেকটা কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন হচ্ছে একজনের নামে 3, 4টা 5টা সিম তারপরে ঘরে বিভিন্ন জনের ইউজ করে, মা বাবা ভাই বোন ইউজ করে একজনের নামে, সেক্ষেত্রে কি করা যায়? সিম ইউজ করে। বাট আপনাকেও থ্যাংক ইউ। এখন বিষয়টা হচ্ছে আপনার আইডি কার্ড দিয়ে অনেকে ইউজ করতে পারে, সেটা সমস্যা না, বাট ইউএস এম্বাসি এই নাম্বারগুলো দেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা আসলে যাচাই করতে চায় সেটা হচ্ছে যে আপনি কোনো ধরনের নেগেটিভ অকারেন্সের সাথে আসলে জড়িত কিনা, বাট এই বিষয়টা আসলে ইনফর্ম করতে চায় বা এই বিষয়টা খোঁজার জন্য চেষ্টা করতে চায়। অনেকের নাম্বার আসলে গুগলে সার্চ দিলেই আপনি কোন অ্যাক্টিভিটিতে আছেন সেটা আসলে বোঝা যায়,
বাট সো এর জন্য আসলে নাম্বারগুলো দিতে হয়। বাট যারা আসলে 30,000 স্যালারি ইনকাম করেন বা এই ধরনের স্যালারি যারা আছে তাদের ফাইলগুলো আমরা ওই যে ডিউ দিছে এই জায়গায় মডিফাই করে দিতে পারবো। আমাদের সাথে কাজ করলে ওই বিষয়টা আমরা ক্লিয়ার করে দিব। থ্যাংক ইউ। নেক্সট আর কোশ্চেন না থাকলে আমরা শেষ করে রেফারেন্সে যাব। অনন্য ভাই আপনাকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। সরি আপনাকেও ধন্যবাদ, কারণ আপনি আমাদের একজন ক্লায়েন্ট। আপনি চট্টগ্রাম নির্বাচী। ধন্যবাদ, আপনি আসছেন চট্টগ্রামে। সাজরব অনেক লোকের সমাগম হয়েছে। আশা করি আপনি সুন্দরভাবে এবং সঠিকভাবে চট্টগ্রামবাসীকে আপনি ভালো ইয়ে দিবেন, সাপোর্ট দিবেন। আপনি প্রশ্ন করবেন না প্রশংসা করবেন, এটাকে বলতে হবে। প্রথম প্রশংসা, এরপর প্রশ্নটা হচ্ছে আমার এটাই, এপ্রিলের ফার্স্ট উইক আমি তো অ্যাপ্লাই করেছি, আমি অদ্যবধি ডেট পাইনি। আমি কি সহসা ডেট পাওয়ার সম্ভাবনা আছে কিনা? আসলে যারা এপ্রিলে অ্যাপ্লাই করেছেন আপনি অনেক দিন নিখোঁজ ছিলেন, ঠিক আছে? সো আমরা আপনাকে আসলে কানেক্ট করতে পারছিলাম না। সো আমরা যারা আসলে এপ্রিলে আমাদের এখানে যারা অ্যাপ্লাই করেছেন এবং প্রত্যেককে আমরা এই বছরের মধ্যে ইনশাআল্লাহ ইন্টারভিউ ডেট প্রোভাইড করব। সো এখানে এখন ভিসা রেশিও ইনশাআল্লাহ অনেক ভালো এবং আপনি ভিসা পাবেন, এটা আমাদের বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমার একটা কোশ্চেন ছিল। জি, আচ্ছা, আপনারা একটা চার্ট দিয়েছেন আর্লি অ্যাপয়েন্টমেন্ট ডেট, রিশিডিউলিং ডেট। এটা কি, এটা তো মানে এটার মধ্যে কি এমবেসির ফি আছে নাকি? কারণ আমি তো ভিসা যখন অ্যাপ্লাই করব তখন আমি তো 22,200 টাকা করে ভিসা ফি জমা দিয়ে অ্যাপ্লাই করব। রিশিডিউলিং করতে কি আমাকে এক্সট্রা পে করতে হবে? বা এটা আমি যদি রিশিডিউলিং করি এটার কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে কিনা ভিসা প্রাপ্তির ক্ষেত্রে? আপনাকে কোশ্চেন করার জন্য ধন্যবাদ। এই কোশ্চেনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা টাকা দিলে ইন্টারভিউ ডেট আগে এনে দিতে পারি, বা বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন ব্যক্তি আমরা এরকম বলছি। এখন কোশ্চেন হচ্ছে আসলে টাকা দিলে কিভাবে ডেট আগানো যায়। বাট ডেট আগানোর ক্ষেত্রে দুইটা বিষয় লক্ষ্য রাখতে হবে, নয়তো আপনাদের ভিসা হবে না। টাকা দিয়ে ডেট করানোর একটা জ্বালা আছে। সেই জ্বালাটা হচ্ছে এরকম, যখন আপনার অনেক ব্যক্তি বা অনেক প্রতিষ্ঠান এরকম করে যে কোনো একটা কাগজপত্র দিয়ে ইম্পর্টেন্ট 4টা ইস্যুতে ইমার্জেন্সি দেওয়া যায়। সেই 4টা ইস্যু হচ্ছে এরকম যে মেডিকেল পারপাস, আপনি আমেরিকাতে ট্রিটমেন্ট করতে যাবেন, বাট কিছু কাগজপত্র দিয়ে অ্যাপ্লাই করলে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দেওয়া যায়। বাট ওখানে ভিসা প্রায়োরিটি নামে একটা অপশন আছে। যখন আপনাকে যে পাতাটা প্রিন্ট করে দিবে, এই প্রায়োরিটিতে যদি ইমার্জেন্সি থাকে অবশ্যই আপনি ভিসা পাবেন না। বাট আপনি যাকে ডেট করতে দিবেন সেটা ভিসা আপনি পাবেন না। বাট ওখানে আপনি দেখে নেবেন যে আপনার ভিসা প্রায়োরিটিতে রেগুলার আছে কিনা। বাট এর জন্যই আমি বললাম, যদি এই ইমার্জেন্সি কেউ অ্যাপ্লাই করে এবং মেইলটা যদি আপনার হয়, আপনার মেইলে সেই রেজাল্টটা যাবে। এর জন্য বললাম যে মেইলের গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি। বাট এজেন্সি যদি মেইল প্রোভাইড করে তখন হচ্ছে আপনি এটা জানতে পারবেন না এটা অ্যাকচুয়ালি কি। বাট এটা তখন এজেন্সি বা ওই ব্যক্তি মেইনটেইন করবে, অবশ্যই মেইল আপনার দিবেন। এবং ভিসা আগানোর ক্ষেত্রে, ইন্টারভিউ আগানোর ক্ষেত্রে যদি রেগুলারটা আসলে কিভাবে দেই। এখন বিষয়টা হচ্ছে রেগুলার আগানোর ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা নেই, ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো জটিলতা নেই। আপনি যত আর্লি পারেন তত আর্লি নিতে পারেন। বাট এটা ইউএস এমবাসি অপশন দিয়েছে আপনাকে নেওয়ার জন্য, বাট নেওয়াটা অনেক কঠিন। বাট আপনার একটা আইডি যখন ক্রিয়েট হবে, আপনি প্রত্যেক 24 ঘন্টার মধ্যে 9 থেকে 10 বার রেগুলার চেক করতে পারবেন। বাট এই 9-10 বার চেক করার জন্য সর্বোচ্চ 5 মিনিট সময় হলেই 9-10 বার শেষ। এখন 9-10 বার শেষ হয়ে যায়, এর বেশি যদি আপনি চেক করতে চান আপনার আইডি 72 ঘন্টার জন্য ব্লক করে দিবে। আবার 72 ঘন্টা পর ব্লকটা ওপেন করবে, তখন আবার আপনি চেক করতে পারবেন। বাট আমাদের কাছে প্রায় 1000 প্লাস কাজ আছে স্টিল নাও। বাট আমরা প্রত্যেকটা আইডি দিয়ে রেগুলার চেক করি এবং আমাদের এটা চেক করার জন্য 60 জনের একটা টিম আছে। এবং আমাদের অফিসে, আমাদের এই আমেরিকান ভিসা সেন্টারের মূল 20 জনের একটা ফ্যামিলির টিম আমরা কাজ করি। এবং এই টিম কাজ করে আমরা সবসময় ডেট চেকিং এর মধ্যেও থাকি। সো ডেটটা আপনি যদি আর্লি করেন ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা নেই। বাট ইউএস এমবাসি কোনো 1 টাকাও নেন না, এই 22,200 টাকার বেশি 1 টাকাও নেন না এই ভিসার ক্ষেত্রে। বাট আপনি পারেন না বলে কারো কনসালটেন্সি নিচ্ছেন, যার কারণে আপনি টাকা প্রোভাইড করছেন বাড়তি। বাট এই ভিসা নিতে শুধু 22,200 টাকা লাগে, তার বেশি টাকা লাগার কোনো বিষয় নেই। এখন আপনি পারছেন না বলে আমরা করছি বা অন্য কেউ করছে, তারা সেই চার্জ নিচ্ছে। বাট এই চার্জটা এক একজনের এক এক রকম।
বাট আর্লি ডেট আগানোর জন্য আমাদের যেমন ফ্যামিলি আপনি 15 দিনের মধ্যে ইন্টারভিউ দিতে চান, সেই ক্ষেত্রে আমরা 1,20,000 টাকা চার্জ করি। বাট আমরা 30,000 টাকা 50,000 টাকা আমাদের প্যাকেজের মধ্যে এই মাসে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য হচ্ছে আমরা মার্চ পর্যন্ত সময় নিব, এটার জন্য বাড়তি আর 1 টাকাও খরচ নেই। বাট আপনি যদি আমাকে এই মার্চের মধ্যে হোক বা যে কোনো একটা মাসে বা আপনি বলেন যে আমি 15 দিনে দাঁড়াবো, এরকম রেস্ট্রিকশন দিয়ে দেন, তাহলে বাড়তি টাকা লাগবে। বাট এই টাকা কিন্তু ইউএস এমবাসি পায় না, আমরা খাই, ঠিক আছে? এটা আমরা পাই বা আমাদের টিম পায়। সো ইউএস এমবাসিতে টাকা হইলে আপনি ডেট কিনে আনতে পারবেন না, সেটা আনার কোনো রকমের সুযোগ নেই। বাট ইউএস এমবাসির সাথে কোনো লাইন কাট, কোনো চ্যানেল, কারো কোনো কিছু নেই, এগুলো সব মিথ্যা কথা। বা টাকা আনলে কোনো ধরনের জটিলতা হবে না। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমেরিকা ভিসা সেন্টারকে আমার পক্ষ থেকে ধন্যবাদ কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আমার প্রশ্ন হচ্ছে, আমি একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, আমার পাসপোর্ট অলরেডি, আমার ফ্যামিলির পাসপোর্ট সাদা। এই অবস্থায় আমার ভিসা পাওয়ার পসিবিলিটি কতটুকু, আর আমাদের জন্য বিশেষ করে যারা চাকরিজীবী তাদের জন্য কি আলাদা কোনো রিকোয়ারমেন্ট বা আলাদা কোনো অ্যাডভান্টেজ আছে কিনা? থ্যাংক ইউ। আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। যারা আসলে গভর্নমেন্ট জব করেন, এখানে একটা বিষয় আছে, কেউ অন্যভাবে নেবেন না। বাট এখানে হচ্ছে এক একটা গ্রেডে হচ্ছে স্যালারি দেওয়া হয়, যেমন 16তম গ্রেড, তারপরে হচ্ছে 15তম, 9তম, 8তম, 10তম, অনেকতম আছে। বাট এই তমগুলোর উপরে ডিপেন্ড করে। যেমন একজনকে আমাকে বলছে যে ভাই আমি আমেরিকায় আমি সরকারি চাকরি করি, আমি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। তো আমি বললাম যে ভাই কি চাকরি করেন? ঝাড়ু দেয়। এখন যে ঝাড়ু দেয় সেও কিন্তু গভর্নমেন্ট সার্ভিস করে। বাট এখানে আপনি বাংলাদেশে গভর্নমেন্ট সার্ভিস করেন, বাট এখানে যদি 4র্থ শ্রেণীর একজন মানুষ দাঁড়ান বা 4র্থ শ্রেণীর কর্মচারীরা দাঁড়ান, তাদের ক্ষেত্রে ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা, তাদের স্যালারি স্কিল বা ডিপেন্ড করে না আসলে ভিসা পাওয়ার ক্ষেত্রে। বাট তা হলে যে একবারে পাবেন এরকম না। এখন আপনি জব করতে পারেন, আপনার আদার্স অনেক ইনকাম থাকতে পারে, আপনার প্রপার্টি থাকতে পারে, থাকতেই পারে, ঠিক আছে? যেমন ধরেন আমাদের অফিসে একজন এমপ্লয়ি আছে, তার 7 লাখ টাকার একটা বিড়াল আছে। সে আসলে টাকার জন্য জব করে না, তার মাসে 1 লাখ টাকা এই খরচ আছে। এখন বিষয়টা হচ্ছে যে সে কিন্তু স্যালারি ক্যারি করে মাত্র 25,000 টাকা, বাট তার ফ্যামিলি স্ট্যাটাসটা হচ্ছে বেসিক্যালি এরকম। বাট সে জবটা করে তার সে করতে চায়, সে আসলে অবসর সময় কাটাতে চায় না বিষয়টা। এখন বিষয়টা হচ্ছে আপনি যেই ক্লাসের এই ক্যাটাগরিতে আছেন, সেই ক্লাসটার উপরে ডিপেন্ড করবে আপনার ভিসা। এখন আপনি যদি বিসিএস ক্যাটাগরির কথা চিন্তা করেন, বাংলাদেশে একজন বিসিএস ক্যাটাগরির ভ্যালু ভেরি হাই, বাট সে স্যালারি পায় 45 থেকে 55,000 টাকা। এখন এটা নরমাল যে বাদাম বিক্রি করে, রাস্তায় চা বিক্রি করে 55,000 টাকা ইনকাম করে, ঠিক আছে? একজন রিকশাওয়ালা মাসে 30 থেকে 40,000 টাকা ইনকাম করে। বাট সবার পজিশন এক না। এখন আমাদের কোম্পানির ম্যানেজারের বেতন হচ্ছে 80,000 টাকা, আবার ইস্টার্ন ব্যাংকের ম্যানেজারের বেতন 5 লাখ টাকা, গুগলের ম্যানেজারের বেতন হচ্ছে 3 কোটি টাকা। বাট সবার পজিশন কিন্তু সেম, সবাই কিন্তু ম্যানেজার। আবার মুদি দোকানের ম্যানেজারের বেতন হচ্ছে 20,000 টাকা। বাট ম্যানেজার সবাই সেম, বাট জবের ক্ষেত্রে হচ্ছে আপনার কোম্পানির উপরে ডিপেন্ড করে, বাট কোম্পানির ভ্যালুর উপরে ডিপেন্ড করবে। বাট ওই ম্যানেজার পোস্টই অনেক বড় বা অনেক দামি বা অনেক কম দামি, এটা নির্ভর করে। সো আপনার যে পজিশনটা অ্যাকচুয়ালি আমি জানি না, আপনার পজিশন যেটাই হোক, সেটা যদি অফিসার লেভেলে হয়, ডেফিনেটলি আপনার ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি। আপনার মধ্যে আরেকটা জটিলতা আছে, সেই জটিলতাটা যারা গভর্নমেন্ট চাকরি করেন অনেকেই চিন্তা করেন যে আমাদের একটা জিও লেটার দরকার, এবং আমাদের জিও হয় না। কারণ আমরা সরকারি অনেক প্রতিষ্ঠানের সাথে কাজ করি, এবং পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা সরকারি অনেকগুলো অর্গানাইজেশনের সাথে কাজ করি। আমরা জানি জিও পাওয়াটা অনেক জটিল। ইন্ডিয়া বা নেপালের জন্য জিওটা অনেক সহজ, তাছাড়া আমেরিকার ভিসার জন্য অনেক জটিল। বাট আমেরিকান ভিসা করতে অ্যাকচুয়ালি জিওর কোনো প্রয়োজনীয়তা নেই। জিও লেটারটা তখন লাগবে যখন আপনি ইমিগ্রেশন ক্লোজ করবেন, তখন হচ্ছে জিও লাগবে। বাট সেই ক্ষেত্রে আমরা একটা চালাকি বুদ্ধি আপনাকে আমি বলে দিতে পারি, সেটা হচ্ছে এরকম যে আপনি ইন্ডিয়ান ভিসা করেন জিও লেটার দিয়ে, আমেরিকান ভিসা করেন জিও লেটার ছাড়া, বাট আপনি ইন্ডিয়া থেকে আমেরিকা যান, বা অনেকের উদ্দেশ্য থাকে আপনি আমেরিকা গিয়ে থেকে যাবেন, তো এখান থেকে চলে গেলেন, বিষয়টা হচ্ছে এরকম। বাট আনঅফিসিয়ালি আরো অনেক সহযোগিতা করতে পারবো, বাট অফিসিয়ালি সবকিছু বলা যায় না। এবং আমাদের প্রত্যেকটা সেমিনারেই অনেক বিভিন্ন লোক থাকেন, আমেরিকান এম্বাসির অনেক এরকম স্পাই থাকতে পারেন, বাট আমরা যেটা বলি সেটা অ্যাকচুয়াল। সো আনঅফিসিয়ালি বা কারোর প্রোফাইল যদি ডেভেলপ করার প্রয়োজন হয়, সেটা আমরা আসলে সহযোগিতা করার জন্য চেষ্টা করি। সেটা আমরা আসলে নেগেটিভ কোনো কাজ করার কখনোই চেষ্টা করি না বা প্রলোভন দেখাই না। সো আপনি আপনার প্রোফাইল অনুযায়ী আপনি আদার্স কোনো যদি ইনকাম থাকে,
সেই ইনকামটা আমাদের সাথে কাজ করলে আপনার প্রোফাইলটাকে আমরা হ্যান্ডসাম একটা বিষয়তে নিয়ে যেতে পারবো। আমি ইন্টারভিউর একটা ছোট্ট উদাহরণ দিই, এটা আপনাদের অনেকেরই কাজে লাগবে। সে ধরেন আপনারা ফ্যামিলি মেম্বার 4 জন একসাথে দাঁড়িয়েছেন এবং একসাথে দাঁড়িয়ে আপনাকে ইন্টারভিউ দিচ্ছেন। আপনি একজন ব্যবসায়ী, বাট আপনি কোনো কান্ট্রি ভিজিট করেননি। আপনাকে কোশ্চেন করা হলো যে আপনি আমেরিকা কেন যাবেন, বাট আপনি সাধারণত কি অ্যানসার দিবেন যে আমি ঘুরতে যাব। আপনি ঘুরতে কোথায় যাবেন? নিউ ইয়র্ক যাব। নিউ ইয়র্কে কি দেখবেন? স্ট্যাচু অফ লিবার্টি, সেন্ট্রাল পার্ক, ব্রুকলিন ব্রিজ বা টাইমস স্কয়ার, এরকম অনেক কিছু আপনি বলতে পারেন। বাট এইভাবে অ্যানসার, যখন একটা কোশ্চেনের অ্যানসার আপনি দিচ্ছেন, পাশাপাশি আরেকটা অ্যানসারের কোশ্চেনের জন্ম নিচ্ছে। বাট একটা ভিসা অফিসার যদি এইভাবে কোশ্চেন করতে থাকে 100 কোশ্চেনও আপনার ইন্টারভিউ শেষ হবে না। বাট অ্যানসারগুলো যদি আপনি এইভাবে দেওয়ার জন্য চেষ্টা করেন, বাট এটা সবার জন্য একই অ্যানসার হবে না। বাট আমি একটা एग्जांपल স্বরূপ বলি, এই ধরনের একটা প্রোফাইল যদি হয়, আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি আমেরিকা কেন যাবেন, তখন আমি অ্যানসার করব যে কোশ্চেন করার জন্য থ্যাংক ইউ স্যার, বাট আমি একজন সাকসেসফুলি বিজনেসম্যান, বাট আমি বিজনেস ডেভেলপ করার ক্ষেত্রে আমি আসলে কোনো কান্ট্রি আসলে ভিজিট করতে পারিনি। বাট আমার সন্তানদের ডেভেলপমেন্টের জন্য, বাট ওদের গ্রো আপের জন্য, ঠিক আছে, ওদের ডিমান্ডের জন্য এজ এ পিতা হিসাবে, আমি প্রতিষ্ঠিত একজন বিজনেসম্যান হিসাবে আমি আসলে আমেরিকার এই জায়গাগুলা ওদের নিয়ে ঘুরতে যেতে চাই, যদি তুমি অ্যালাউ করো। এখন যদি অ্যালাউ করার মধ্যে কি বিষয় থাকে, যে যখন ভিসা অফিসারের সামনে আপনি দাঁড়ান, যখন আপনাকে কোশ্চেন করে যে আপনি কতদিন থাকবেন, এখানে একটা টাইম ডিউরেশন দিতে হয় যে আপনি কতদিন আমেরিকাতে থাকবেন। এখন যদি আপনি 20 দিন দেন, আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কতদিন আমেরিকায় থাকবেন। এখন আপনি যদি এইভাবে অ্যানসার করেন যে স্যার আমার আসলে প্ল্যানিং ছিল যে আমি 20 ডেজ থাকবো, সামহাও আমার ভাগ্যের বিয়ের জন্য আমার 15 দিনের বেশি থাকতে পারবো না, তাতে কি বোঝা যাবে? ঠিক আছে। বা আপনি যদি আরেকটু বাড়িয়ে বলেন যে স্যার আপনি যদি আমাকে ভিসা দেন, আমার আসলে প্ল্যানিং ছিল, ঠিক আছে, 20 দিন থাকার, বাট আমি 15 দিনের বেশি থাকতে পারবো না, আমার একটা বিজনেস মিটিং আছে যেখানে আমার এটা অ্যাটেন্ড করতে হবে। বাট এইভাবে বলে যেটা হবে, আপনি যে আমেরিকা থেকে ফিরে আসবেন, এইরকম একটা ইম্পর্টেন্ট ইস্যু আপনি দাঁড় করিয়েছেন। বাট বিষয়টা এরকম, বাট আপনি যে কোনো কান্ট্রি, অনেকে কোশ্চেন করে তো আপনি তো এর আগে কোনো কান্ট্রি ঘোরেন নাই, বাট এই ধরনের কোশ্চেন যারা করে, আপনি যদি কোনো কান্ট্রি ঘোরেন নাই, এই বিষয়টা যদি আগে অ্যানসার করে দেন, আপনাকে কোশ্চেন করবে না। বাট আমাদের ইন্টারভিউ আমরা ট্রেনিং দেই, এবং আমরা ট্রেনিং এর আমাদের চার্জ আছে, এবং আমাদের এই প্যাকেজের মধ্যে সবকিছু। বাট এই ইন্টারভিউ ট্রেনিংটা এই কারণে দেই, আপনি এমন ভাবে কোশ্চেনের অ্যানসার করবেন, বা অনেকে আছে মিথ্যা কথা বলতে চান না, যে আমি এজ এ মুসলিম হিসাবে বা আমি আদার্স ধর্ম হিসাবে আমি আসলে মিথ্যা বলতে চাই না, বাট আমার ইনকাম অত বেশি না। বাট আমি তাদের বলবো এই মাঝখানে রেখে কথা বলা আমরা শিখাই দিব, যে কিভাবে আপনি টেকনিক্যাল ইস্যু ইউজ করলে আপনি মিথ্যা বলবেন না, সত্য বলবেন না, আপনি একটা সিস্টেম করে ভিসা নিয়ে আসবেন। বাট এই প্যাটার্নে, বাট একটা ওয়ার্ড আপনার ভিসার সিচুয়েশন চেঞ্জ করে দিতে পারে। সেটা হচ্ছে এরকম যে স্যার আমার আসলে গ্রাম থেকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আসে, আমি ওই টাকাটাই আসলে ট্রাভেলের জন্য রাখি, এবং আমি প্রতি বছর ট্রাভেল করার একটা চিন্তা করেছি, ঠিক আছে। সো এখন হ্যান্ডসাম অ্যামাউন্ট কার কাছে 2 টাকা হতে পারে, 2 কোটি টাকাও হতে পারে, বাট এগুলো ডিপেন্ড করে। বাট এই ছোট্ট একটা কথায় আপনার ভিসার বা আপনার স্ট্যাটাসের পরিবর্তন হয়ে যেতে পারে। আরেকটা অ্যানসার দেই, এই কোশ্চেন এই অ্যানসার দেই एग्जांपल, সেটা হচ্ছে এরকম যে আপনাকে জিজ্ঞেস করতে পারে নানান ভাবে নানা রকম কিছু, বাট এই কিছুগুলো আপনি কিভাবে অ্যানসার করবেন, বা অনেকের ক্ষেত্রে বিষয়গুলো হচ্ছে এরকম যে এই ইদানিং যে বিষয়টা আসে যে আপনি ব্যাংকক ঘুরে আসছেন, আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি এর আগে কোথায় গেছেন, আপনি বললেন যে আমি থাইল্যান্ড গিয়েছি, থাইল্যান্ড আপনি কোন হোটেলে ছিলেন, এই কোশ্চেনগুলো ইদানিং করে। সো আপনি যদি রাস্তায়ও ঘুমান ব্যাংককে গিয়ে, আপনি ভালো একটা হোটেলের নাম জেনে যাবেন, বাট ওখানে ওইটার ভাড়া কেমন সেটা জেনে যাবেন। সারা পৃথিবীতে 20 থেকে 25টা হোটেল আছে, যেই 20 থেকে 25টা হোটেল সারা পৃথিবীর সব জায়গাতে আছে। আপনাদের এখানে রেডিসন ব্লু আছে, আপনি থাইল্যান্ডে যান হায়াত রিজেন্সি আছে, এই রেডিসন আছে, তারপরে হচ্ছে ঢাকায় রেডিসন আছে, সারা পৃথিবীর অনেক দেশে রেডিসন আছে, শেরাটন, কন্টিনেন্টাল, এরকম অনেকগুলো, ঠিক আছে। তারপরে হচ্ছে এরকম অনেকগুলো কমন কমন হোটেল আছে। বাট এইটার উপরে ডিপেন্ড করবে যে আপনি এর আগে যে ঘুরেছেন কোন হোটেলে ছিলেন, এই হোটেলের স্ট্যান্ডার্ড অনুযায়ী বুঝবে যে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন কেমন। বাট এগুলো হচ্ছে एग्जांपल। ভাই আপনি কোশ্চেনটা করেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ আজমুল মামুন, আমি একজন ইনকাম ট্যাক্স লয়ার। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি এবং আমার ওয়াইফ, প্রথম আমার ওয়াইফকে যদি আমি ইউএসএ হায়ার কোনো মাস্টার ডিগ্রি করতে পাঠাই, আমি যদি স্পন্সর হই, সেক্ষেত্রে আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা?
আপনার সেকেন্ড কোশ্চেন বুঝতে পারিনি, আবার একটু বলেন প্লিজ। জি, আমার প্রথম কোশ্চেন হচ্ছে আমি যদি আমার ওয়াইফকে স্পন্সর হিসেবে আমি তাকে কোনো হাই স্টাডির জন্য ইউএসএ পাঠাই, সেক্ষেত্রে আমি স্পন্সরশিপ আমি সব অ্যাপ্লাই করতে পারবো কিনা। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে এজ এ টুরিস্ট হিসেবে আমি অনেকগুলো দেশ ঘুরছি অলরেডি, হয়তো নেক্সট মান্থ তো আরো 2-3টা দেশে প্ল্যান ভিসা করে আসছি, হয়তো যাবো। ইনকাম ট্যাক্সের মাস, সবাই ইনকাম সাবমিট করছে, আমাদের ব্যস্ত। তো সেক্ষেত্রে আমরা যদি টুরিস্ট হিসেবে যেতে চাই, সেক্ষেত্রে প্রথমত হচ্ছে টোটালি আমি সবকিছু বের করবো। এই ক্ষেত্রে আমার ভিসা পাওয়ার পসিবিলিটি কি বা আমাকে কি করবে সেটা সম্পর্কে বললেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে কোশ্চেন করার জন্য। নাম্বার 1 হচ্ছে বা আমরা অনেকে F1 এ বা F2 তে অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট হয়ে যেতে চাই, যে আমার ওয়াইফকে আমি আসলে আমেরিকাতে পড়াশোনা করাবো এবং বাচ্চা এবং হাজবেন্ড দুইজন হচ্ছে ডিপেন্ডেন্ট। এখন ইদানিং যে জিনিসটা দেখা যাচ্ছে, এই ধরনের ডিপেন্ডেন্ট কেস যাদের, তাদের হচ্ছে দেখা গেছে মাকে এবং বেবিকে ভিসা দিয়ে দিয়েছে, হাজবেন্ডকে দিচ্ছে না। বাট এটার পরিমাণ এখন অনেক বেশি। বাট আপনারা যদি টুরিস্ট অ্যাপ্লাই করেন, ওখানে গিয়ে আপনি যদি আমেরিকাতে ভর্তি হয়ে যান, F1 আপনারা শিফট হতে পারবেন। বাট কি কারণে আসলে দেয় না? এই ডিপেন্ডেন্টদের কি কারণে দেয় না? কারণ যে ডিপেন্ডেন্ট হিসেবে যাচ্ছে হাজবেন্ড, সে বাংলাদেশে বিজনেস করে বা জব করে, তার একটা পজিশন আছে, যত সেই স্পন্সর, তার টাকা আছে বলেই তার ওয়াইফকে সে পড়াতে পারবে। এইভাবে সে প্যাটার্নটা রেডি করে এমবাসি ফেস করেছে। সো তাকে দেখানো হচ্ছে আপনি কি বিজনেস করেন, যে মাসের পর মাস, বছরের পর বছর, যে আপনার ওয়াইফের পড়াশোনার পিছিয়ে আপনার সাথে সময় করবেন বা রান্না বান্না করে খাওয়াবেন, যেন রান্না না করতে হয়, আপনার বউ যেন ওই টাইমটা পড়তে পারে। ঠিক আছে, বিষয়টা যদি এরকমও হয়, বাট সেই ক্ষেত্রেও একটু সন্দেহ থাকে। বাট যাদের এই পর্যন্ত ইউএস এমবাসি এরকম ডিপেন্ডেন্টদের ভিসা দিয়েছে, কেউই আসে না। ঠিক আছে, সো আপনাদের ক্ষেত্রে এই যে আসে না বলে এই জটিলতাগুলো বেশি তৈরি হয়। ধন্যবাদ। আর টুরিস্ট হিসাবে যদি অ্যাপ্লাই করেন, সেই কেস, বাট তখন হচ্ছে আপনি ঘুরতে যাবেন বা আপনি কোনো কাজে যাবেন, এইভাবে যদি আপনি দাঁড়ান, আপনি ঘুরতে পারে এই ভিসা পেতে পারেন। আমি সবাইকে আরেকটা সবার উদ্দেশ্যে ব্যাংক কোশ্চেন অনুযায়ী আসলে বলি, যারা আমেরিকায় যাওয়ার জন্য অনেক দেশ ঘুরতেছেন, তারা ঘোরা বন্ধ করে দিতে পারেন। বাট ঘুরলেই যে ভিসা দিবে এরকম কোনো বিষয় নেই, বাট সাদা বই হলে যে ভিসা দিবেন এরকম কোনো বিষয় নেই। এটা নট অনলি আমেরিকা, এটা পৃথিবীর কোনো কান্ট্রির এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট নেই। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনি ফিনান্সিয়ালি ক্যাপাবল কিনা, এটা যদি আপনি কনফার্ম করতে পারেন, এনশিওর করতে পারেন, তাহলে আপনি আসলে ভিসা পাবেন। এখন বিষয়টা হচ্ছে আপনি যদি এমনি শখে ঘুরেন, এই ঘোরা সবসময় ইউএস ভিসার ক্ষেত্রে আদার যে কোনো ভিসার ক্ষেত্রেই পজিটিভ আকারে কাজ করবে, বাট এটার উপরে বেস করে কিন্তু আপনাকে ভিসা দিবেন না। এখন আপনি ভালো ঘুরছেন, আপনার কান্ট্রি অনেকগুলা কান্ট্রি ঘুরছেন, এবং সাধারণত আমরা বাংলাদেশের মানুষ মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড বা দুবাই, এই কম্বোডিয়া, এরকম ভিয়েতনাম এরকম অনেকগুলা কান্ট্রিতে ঘুরি, বা শ্রীলঙ্কা, মালদ্বীপ এরকম। বাট এই ধরনের ঘোরাফেরা খুব একটা কাজে লাগে বা এরকম কিছু না। বাট আপনি ব্যাংককে যদি যান, ব্যাংককের টিকিট ফেয়ার হচ্ছে 24-25 হাজার টাকা বা সর্বোচ্চ 30 হাজার টাকা। ওই 30 কেজি বুকিং পাওয়া যায়, 30 কেজি ফল যদি নিয়ে আসা যায়, ওই ব্যাংককের হোটেল বা এই বিমান ভাড়া উঠে যায়। ঠিক আছে, সো ইন্ডিয়া থেকে ভেরি চিপার। বাট আপনারা ওই যে রাম বোদাম চিনেন কিনা জানি না, এটা মালয়েশিয়াতে বা ওই অঞ্চলে ভালো হয়। বাংলাদেশে গুলশানে 1800-2000 টাকা কেজি যখন আম বিক্রি হয়, তখন ব্যাংককে 60 টাকা কেজি আম বাংলাদেশের টাকায়। তো ওইরকম 30 কেজি আম নিয়ে আসলো, বিমান ভাড়া উঠলো, বাট ওই দেশের খরচ অনেক কম, চিটাগাংয়ের থেকে কম। তো একবারে পুরো খরচ উঠে যায়। এগুলো এখন এমবাসি আস্তে আস্তে বুঝতেছে। সো এর জন্য বললাম যে ঘোরাফেরা বন্ধ করেন। ঠিক আছে, অ্যাপ্লাই করলে ওই সাদা বইই করেন, বাট আপনি সব ঘোরা সেইভাবে ঘোরেন। বাট আপনি 5টা দেশ ঘুরে 5 লাখ টাকা নষ্ট করলেন, আমেরিকান এমবাসিতে ফেস করলেন, ভিসা পেলেন, আপনার 5 লাখ টাকাই মাটি। ঠিক আছে, সো আপনি ঘুরেন শুধু আপনার শখের জন্য, সেটা বেটার। বাট ভিসা পাওয়ার জন্য ঘুরবেন, ওই টাকাটা আমি মনে করবো যে নষ্ট, আর কিছু না। ধন্যবাদ। হ্যালো, সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আমার প্রশ্ন হচ্ছে যে আমি মনে করেন প্রথমে আপনার সাথে একটা কম্পেয়ার করবো। এখন যদি ভিসা পাওয়ার পরে আর কোনো চার্জ আছে কিনা? ধন্যবাদ। আমরা ভিসা পাওয়ার ক্ষেত্রে কন্টাক্ট করলেন, বিষয়টা এরকম না। আমরা কাউকে জিজ্ঞেস করে, আমি আপনার কোশ্চেন বুঝেছি, আমি অ্যানসার দিচ্ছি। বা অনেকে বলে, এসে বলে যে 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 আমার ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু। আমি বললাম যে আমেরিকা একটা এই মিটার তৈরি করছে, ওই মিটারটা আমরা নিয়ে আসবো, থার্মোমিটারের মতো আসবেন, মুখের মধ্যে দিব, ওই মিটারে উঠবে কত % সম্ভাবনা আছে।
ইন্টারভিউ দিবেন আপনি, সম্ভাবনা আপনি বলবেন, আপনি পার্সেন্টেজ বলবেন, আমি না। বাট আমি টিচার, আপনি স্টুডেন্ট, বাট আপনি কতটুকু লিখতে পারবেন, পরীক্ষায় ভালো করতে পারবেন, ডিপেন্ড অন ইউ, নট আমি বা নট আমরা। এখন বিষয়টা হচ্ছে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে, পার্সেন্টেজ আপনার উপরে ডিপেন্ড করবে। কেউ যদি বই দেখে, চেহারা দেখে, কথা বলা দেখে বলে যে 100% ভিসা পাবেন, এগুলো ফেক। বাট আপনাদের চিটাগাং একজন এই নিবাসী, উনি তার অভিজ্ঞতা শেয়ার করবে, ঠিক আছে, এবং ওনার পরিচিত কত মানুষকে আমরা আসলে সহযোগিতা করেছি, ভিসা পেয়েছে সেটাও বলবে। এখন বিষয়টা হচ্ছে এই যে বিষয়টা সম্ভাবনা কতটুকু, কোনো সম্ভাবনা নেই, সম্ভাবনা জিরো। এই জিরো থেকে 100 করতে হবে আপনাকে। এখন আমি বলে দিলাম, আপনাকে কোশ্চেন করলো যে আপনার বাবার নাম কি, আপনি বলে দিয়েছেন দাদার নাম, আপনাকে কখনোই ভিসা দিবে না, আপনার পার্সেন্টেজ জিরো। বাট আপনি একদম 100% ভাবে অ্যানসার গুলো করতে পারবেন কিনা এটা হচ্ছে ডিপেন্ড করে। আর আফটার ভিসা আমাদের 1 টাকাও চার্জ নাই, ভিসা হওয়ার পরে কোনো টাকা আপনি কেন দিবেন? বাট আপনি ভিসা হওয়ার পর টাকা মানেই তো কন্ট্যাক্ট। বাট ইউএস এম্বাসিতে তো কন্ট্যাক্ট এরকম না যে আমি আপনাকে ইউএস এম্বাসিতে পাঠাইছি, আপনারা কোশ্চেন করে নাই, বই রেখে দিতে ভিসা দিতে, দিস ইজ কন্ট্যাক্ট। বা কেউ যদি বলে যে আপনি কে ভিসা করে দিব, ভিসা করে দেওয়ার পর 20 লাখ টাকা দিতে হবে, ভিসা পাওয়ার পরেই দিবেন। বাট এরকম যদি বলে আপনি রাজি হবেন, বলবেন যে আমি 25 লাখ টাকা দিব, বাট ভিসা না হলে তুমি আমাকে 10 লাখ টাকা দিবা, যে কন্ট্রাক্টে কাজ করতে চাই ও দেখবেন পালাই গেছে। এই কারণে, কারণ সে 100% করে দিব মানে তো তার ফেল হওয়ার কোনো সুযোগ নাই। সো আলটিমেটলি তাকে বলবেন যে তুমি 10 লাখ টাকা দিবে, কারণ ও ভিসা করতে পারবে না, ও আপনাকে 10 লাখ টাকা দিতেও পারবে না। বিষয়টা হচ্ছে এরকম। বা কারো কারো ক্ষেত্রে আমাদের ঢাকা সেমিনারে এখানকার ওই দিনে কেউ ছিলেন কিনা, গত মাসের 22 তারিখে একটা ছেলে ভিসা হয়েছে, ওর ক্ষেত্রে আমি বলেছিলাম যে 100% ভিসা হবে। বয়স ছিল হচ্ছে 19 বছর, নটরডেম কলেজে পড়ে, এবং আমরা আগের সেমিনারে ওকে নিয়ে আসছিলাম এবং বলছিলাম যে ওর ভিসা হবে 100%। বাট ওকে আমরা একটা ইনভাইটেশন দিয়েছিলাম, এই ইনভাইটেশনটা হচ্ছে $1510 এবং পরের সপ্তাহে তাকে নিয়ে আসছিলাম, সে ভিসা হয়েছে। আমাদের ফেসবুক পেজেও দেওয়া আছে, আপনারা ফলো করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে তার ক্ষেত্রে আসলে কেন বললাম, বাংলাদেশ থেকে 2 জন মানুষ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাবে আমেরিকাতে, বা সে পরিবেশের উপরে একটা সেমিনার ওখানে অ্যাটেন্ড করবে, বাংলাদেশের মধ্যে 2 জন যাবে এবং সে হচ্ছে একজন। এবং তার কথা বলার ধরন দেখেই আমরা বুঝতে পারি, যেমন আমি 100 জনের যদি TS-160 ফর্ম দেখি, আমি 99% বলে দিতে পারবো কাকে কি কোশ্চেন করবে। আপনার ফ্যামিলি মেম্বার যদি 5 জন হয়, 5 বছর, 7 বছর, 2 বছর, 3 বছর এরকম যদি হয়, আমি ইন্ডিভিজুয়ালি বলে দিতে পারবো কাকে কি কোশ্চেন করবে, এবং আমি ফর্ম দেখে বলতে পারবো। বাট আমার কিন্তু এমবাসিতে লাইন নেই, হাত নাই, পা নাই, আমি আমার অভিজ্ঞতার আলোর থেকে বলতে পারবো, কারণ এই কাজটা আমি অতটা মনোযোগ সহকারে কাজ করি। এটা হচ্ছে বিষয়। ধন্যবাদ। নেক্সট। আসসালামু আলাইকুম। আমার F1 রিজেক্টেড ছিল, এক্ষেত্রে কি B1 তে কোনো নেগেটিভ ইফেক্ট আসবে কি? F1 এ রিজেকশন কতদিন আগে আপনি দাঁড়িয়েছিলেন? এটা 2015 তে। আপনারা খুঁজে পাইছি বলেন না? হ্যাঁ, 2015 তে F1 রিজেক্টেড ছিল, এখন এক্ষেত্রে কোনো নেগেটিভ ইফেক্ট আসবে কি? অ্যাকচুয়ালি কোনো রিফিউজিং নেগেটিভ ইফেক্ট আসবে বিষয়টা এরকম না। বাট ইউএস এম্বাসি যে দাঁড়াবে তাকে যদি ভিসা দিয়ে দেয়, এই বাংলাদেশে আমি ব্যতীত কোনো মানুষ থাকবে না, তাহলে এদেশের প্রেসিডেন্ট অটো আমি। সো আপনি রিফিউজ হয়েছেন, বা অনেকে ওয়ার্ডটা ইউজ করেন রিজেক্ট হয়েছে, রিজেক্ট মানে বাদ শেষ। বাট রিফিউজ হচ্ছে আপনাকে একটা অর্ডার কি কারণে রিফিউজ হয়েছে এরকম একটা রিফিউজ লেটার দিয়েছেন। বাট আমরা ম্যাক্সিমাম মানুষ মনেই করি যে ইউএস এম্বাসি কখনো প্রোভাইড করে না যে আপনি কি কারণে রিফিউজ হয়েছে। বাট এটা একটা ধারা দিয়ে আপনাকে রিজেক্ট করা হয়েছে 274B, এক পাশে বাংলা এক পাশে ইংরেজি লিখা আছে, আপনি এটা ফলো করলে দেখতে পাবেন। বাট ওটা পুরোটাই আমার মুখস্থ করা। বাট ওই এই F1 এ আপনি রিজেকশন হতেই পারেন, বাট এখন হচ্ছে আপনার বর্তমান স্ট্যাটাস কি ওই অনুযায়ী আপনি মেইনটেইন করেন, বাট এটাতে কোনো বেশি একটা ইনফেকশন ফেলবে না। ধন্যবাদ। নেক্সট। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভিক্টোরিয়া আপনারা কাজ করেন, আপনারা কি ডি লটারির বিষয়ে কাজ করেন? আপনার অ্যানসারটা আমি দিচ্ছি, খুবই চমৎকার কোশ্চেন করেছেন, বিকজ অফ আপনার কথাটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান পরিস্থিতিতে, এই কারণে গুরুত্বপূর্ণ। বাট অনেক প্রতিষ্ঠান বা ঢাকার বলেন, চিটাগাংয়ের বলেন বা সিলেটের বলেন, অনেক মানুষ ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে 2026 সালে ডিবি লটারি চালু হচ্ছে। বাট এই ধরনের কোনো প্রলোভনে যাওয়া যাবে না, সেই কারণে যাওয়া যাবে না। ডিবি লটারি 2010 পর্যন্ত এই বাংলাদেশ থেকে গিয়েছেন, বাট 2002 সালে এটা ক্লোজ হয়ে গিয়েছে।
বাট এটা প্রসিডিউর হতে হতে 2010 সর্বোচ্চ 12 পর্যন্ত আমেরিকাতে যেতে পেরেছেন। বাট বাংলাদেশের যেই কোটা ছিল সেই কোটা শেষ এবং নতুন করে একটা ডিক্লারেশন আসছে 2026 সালে যেই দেশগুলো ডিবিতে যাবে তার মধ্যে বাংলাদেশ যাবে না, সেই তালিকায় 2 নম্বরে আছে। সেটা হচ্ছে ব্রাজিল 1 নম্বর, সেকেন্ড হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে আপাতত কোনো ধরনের টিভি লটারি চালু হবে না। বাট এই ধরনের অনেক মানুষ আছে বলতেছে যে ভাই 6 লাখ টাকায় কানাডা, 3 লাখ এখন দিবেন, 3 লাখ যাওয়ার পর কাজ করে দিবেন। এটা ভাবে বললেও বিশ্বাস করা যাবে না, কারণ বাপেরও যদি কয় ওখানে যে কাজ করে টাকা দিবে এগুলো ফেক। এখন 3 লাখ করে যদি 100 জন মানুষের কাছ থেকে নেওয়া হয় তাহলে 3 কোটি টাকা। এখন 20 লাখ টাকা দাও অফিস নিয়ে 3 কোটি টাকা নিয়ে ভাইয়া গেল, এগুলা প্রতারণা। বাট টিভি লটারির এই বিষয়টা টোটালি প্রতারণা। ধন্যবাদ। এখানে অনেক কিছুর উপরে নির্ভর করে আপনি যেতে পারবেন কিনা। যেমন ধরেন আপনি একটা জব করতেন, বাংলাদেশের ক্ষেত্রে আমরা যে বিষয়টা বুঝি যে আমি রিটায়ার্ড পারসন। এখন গভর্নমেন্ট জব করলে তাদের আসলে রিটায়ার্ড পারসন বলি সাধারণত। আপনি প্রাইভেট জব করলেও তো রিটায়ার্ড হতে পারেন, বা সেনাবাহিনীতে অনেকে যারা জব করেন তারা ইয়াং বয়সে রিটায়ার্ড করে ফেলেন, ঠিক আছে। বাট এরকম হতে পারে, বাট রিটায়ার্ড হলেও আপনি হতে পারেন। বাট আপনার যাওয়ার ক্যাপাবিলিটি আছে, সেই বিষয়টা যদি আপনি ভালোভাবে এক্সপ্লেইন করতে পারেন অবশ্যই আপনি যেতে পারবেন। ধন্যবাদ। নেক্সট। জি আসসালামু আলাইকুম। জি আমি আপনার মে মাসে আগে ফ্যামিলি কোয়ার্টার 3 মাস হলো। ভাই আমাদের এখানে অ্যাপ্লাই করেছেন? না না না, ধন্যবাদ। আপনার এখন আপনার জানুয়ারি 30 তারিখে আপনার ডেটটা নিয়ে আসছে। জি এখন আপনার ফ্যামিলি মেম্বার 4 জন আছে। এখন থেকে আপনার অন্যকে রেজিস্টার করতে হবে নাকি ড্রপ অফ মাধ্যমে? আপনি আবার বলুন। ফ্যামিলি মেম্বার আপনার 3 জন ছিল আর কি, মে মাসে যখন অ্যাপ্লাই করছিলাম আপনার জানুয়ারি 30 তারিখে ডেটটা নিয়ে আসছে। এখন আপনার ফ্যামিলি মেম্বার 4 জন আছে। নিউ বর্ন ডেট নেওয়া কয়জন? 3 জন না 4 জন? 3 জন। আপনি 3 জনে ইন্টারভিউ দিবেন। আরেকটা চমৎকার, আপনার কোশ্চেনটা করার জন্য থ্যাংক ইউ। বাট আমার আসলে মনে আসছে এটা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ যারা আসলে সিঙ্গেল অ্যাপ্লাই করতে চান এবং আপনাদের যদি সন্তান থাকে 14 বছরের নিচে থাকে, মা বাবা যে কোনো কারো ক্ষেত্রে যদি ভিসা পেয়ে থাকেন ইউএস এম্বাসি এবং প্রথম 6 মাসের মধ্যে আপনার সন্তান যদি 14 বছরের কম বয়স হয় তার ভিসা হওয়ার জন্য 5 দিন সময় যথেষ্ট। আপনার ভিসা কপি দিয়ে এবং ওই আপনার সন্তানের ভিসা ফি জমা দিয়ে ডিএস 160 কনফার্মেশন, আর এটাকে বলা হয় ওয়েভার, এবং এই ওয়েভার লেটার এবং ডিএস 160 কনফার্মেশন, আপনার পাসপোর্টের কপি এবং আপনার ভিসা, মা বাবা যে কোনো কারণ যদি থাকে, আপনার সন্তানের কোনো ইন্টারভিউ নেই এবং আপনার যেই সন্তান হয়েছে বাট তাকে তার জন্য অ্যাপ্লাই করার আপাতত প্রয়োজন নেই, আপনাদের হাজবেন্ড এবং বাচ্চার যদি ভিসা হয় আপনার কপি দিয়ে বা আপনার ওয়াইফের কপি দিয়ে জমা দিয়ে দিলেই অল ইন্টারভিউ কোনো ইন্টারভিউ প্রয়োজনীয়তা নেই এবং উইদিন এবং 5টা কর্মদিবসের মধ্যেই আপনি ভিসা সহ পাসপোর্ট ডেলিভারি পেয়ে যাবেন। ধন্যবাদ। নেক্সট। গুড ইভিনিং। আপনার অনেক সাহসী, বলেন। আমার সার্টিফিকেট থেকে শুরু করে সব কিছু হচ্ছে আমার মায়ের টাইটেল হচ্ছে মজুরি। এখন আমার মা তার হচ্ছে বড় এবং আমার বোন আছে, ওদের হচ্ছে সব কিছু বড়। এক্ষেত্রে হচ্ছে আমি যদি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কি আমার মায়ের কোনো কিছু ইনফরমেশন আমি আমেরিকা দিলাম সেটাতে কোনো প্রবলেম হবে? আপনার মা কি আমেরিকায় থাকে? না না, আমার সবাই থাকে। আচ্ছা, সবাই যদি থাকে এবং আপনারা কি ফ্যামিলি সহ অ্যাপ্লাই করতে চান? আপনার পাসপোর্টে আপনার মায়ের নাম বাবার নাম ওখানে লেখা আছে, আপনার এখানে সার্টিফিকেটের কোনো প্রয়োজনীয়তা নেই। আপনার এই কোশ্চেনের অলরেডি অ্যানসারের আগে আমি দিয়েছি, বাট এখানে সার্টিফিকেটের কোনো ইস্যুস নেই। আপনার পাসপোর্টে যেইভাবে আপনার মা বাবার নাম লেখা আছে জাস্ট সেইভাবে ফলো করলেই হবে। থ্যাংক ইউ। নেক্সট। শুভ সন্ধ্যা। আমি সরকারি কর্মকর্তা ছিলাম, রিটায়ার করেছি। এখন আমার মেয়েকে আমি স্কুলের বিষয় নিয়ে যেতে পারবো। আমার ওয়াইফ এখানে প্রফেসরি করে। আমার নীল পাসপোর্ট আছে, গভর্নমেন্ট পাসপোর্ট আছে, সেখানে কোনো সিল নেই। আমরা বাইরে যাই না, যাওয়ার কথা ছিল যাওয়া আমি রিটায়ার নিয়ে গেছি।
তো আমরা বললেন সেটা আপনাকে আমি একজন চাকরি প্রাইভেট জব করি, আমি কোনটা দেখাবো? আপনাকে কোশ্চেন করার জন্য থ্যাংক ইউ। মানে স্পেশালি আমরা আসলে সরি বিকজ অফ আমরা আসলে এই B1 B2 ক্যাটাগরি আসলে বাইরে কাজ করি না। আপনি যে স্কুলিং ভিসা করে বলেছেন, বাট এই স্কুলিং ভিসা বলতে সারা ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি কোনো ভিসা নেই। আমাদের এই যারা আমরা আসলে কনসালটেন্সি করি বা যারা ব্রোকার, যাদেরকে আমরা আসলে দালাল করি, ওরা এই ভিসাটার নাম দিয়েছে হচ্ছে স্কুলিং ভিসা। বা আপনার বাচ্চা স্কুলে পড়বে কানাডায় বা আমেরিকায়, আপনারা সবাই যাবেন, তাহলে আপনাদের ব্যবসা বাণিজ্য দেখবে। বাট এটাও এক সময় ভিসা দিয়েছে, এখন এগুলো দেয় না, ঠিক আছে? সো আপনারা যদি টুরিস্টে অ্যাপ্লাই করেন, আপনার সন্তানকে ওখানে আপনি F1 এ ডাইভার্ট করে নিতে পারবেন। বাট B1 B2 থেকে এবং আমেরিকা থেকে 1 থেকে 18 বছর বয়স পর্যন্ত সরকার সকল পড়াশোনার খরচ বহন করে। সেটা আপনি যে কোনো ওয়েতে আমেরিকাতে যান, আপনি চাইলে স্কুল কলেজে ভর্তি হওয়া অনেক সহজ। বাট আপনি টুরিস্ট ভিসায় গিয়ে আপনি ওখানে ডাইভার্ট করে নিতে পারেন F1 ক্যাটাগরিতে, এবং তাদের বাকি প্রসেসিংগুলো ওগুলো গভর্নমেন্ট মেইনটেইন করবে। থ্যাংক ইউ। নেক্সট আমরা লাস্ট আরেকটা কোশ্চেন নেব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমার একটা কোশ্চেন, আমার পাসপোর্টে আমার মায়ের নামের সাথে এনআইডি নামের সাথে একটু ভুল আছে। আপনার এই কোশ্চেনের অ্যানসার আমি 3-4 বার দিচ্ছি। সরি, আমি বুঝতে পারিনি। মানে আপনার পাসপোর্টটা জাস্ট আপনার পাসপোর্টের মধ্যে আপনি দেখবেন একদম ফার্স্ট পেজেই আপনার বাবা এবং মায়ের নাম লেখা আছে। জাস্ট আপনি ওটা ফলো করেন, এনআইডি কার্ড মাথা থেকে বাদ দিয়ে দেন। সো এনআইডি কার্ডের এই ভিসা ক্ষেত্রে প্রয়োজনীয়তা নেই। ধন্যবাদ। নেক্সট আর কেউ যদি করতে চান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সবাইকে। আমার একটা কোশ্চেন ছিল হচ্ছে 2025 সালের 19 মার্চ আমার ইন্টারভিউ ডেট। তো সেক্ষেত্রে আমার ডিএস 160 ফর্ম কতদিন আগে সাবমিট করতে হবে? একটু জানতে। সাবমিট করার যে নির্দেশনা, আপনি যখন এই ভিসা ফি করতে যাবেন তখন একটা ডিএস 160 কনফার্মেশন এই নাম্বার দরকার হয়। সেই নাম্বারটা দিয়ে আপনি মেইনটেইন করে আপনি সামনে এগিয়ে যাবেন এবং ডেট দিবেন, এবং ইন্টারভিউর 7 দিন আগে আপনাকে মাস্ট বি এটাকে সাবমিট করতে হবে। যদি আপনি সাবমিট না করেন, আপনার ইন্টারভিউ ডেট ক্যান্সেল হওয়ার পসিবিলিটিস 99%। ধন্যবাদ। জি ওয়ালাইকুম আসসালাম। গত বছর রিপ্রেজেন্ট ছিলেন, আপনার কোশ্চেনটা পুরোপুরি আমি শুনিনি, আবার যদি একটু বলেন। গত বছর আমি রিফিউশন ছিলাম। ওকে। না, আপনি যতবার রিভিউজ হবেন ততবারই আপনার চ্যালেঞ্জ বাড়তে থাকবে। এখন ডিপেন্ড করতেছে, আজকে আপনি অন্য একটা এজেন্সির সাথে কাজ করেছেন, সেই প্রোফাইলটা একভাবে রেডি করেছে, আরেকটা আমাদের কাছে এসেছেন, আমরা একভাবে রেডি করেছি, আপনার ভিসা হয়নি। আরেকজনের কাছে গিয়েছেন, আরেকভাবে রেডি করেছেন। এই ক্ষেত্রে চ্যালেঞ্জ বাড়বে। বাট প্রোফাইলটা যদি সেম থাকে, কোনো চ্যালেঞ্জ পাবে না। বাট 27 বার একটা ছেলে দাঁড়িয়েছে, 27 বার ইউএস এম্বাসিতে। বাট এটা আনলিমিটেড বার দাঁড়ানো যায়। 28 বারের সময় আমাদের কাছে এসেছে, আমরা কাজ করেছি, ওনাকে আসলে ভিসা দিয়েছি, এবং ওনাকে প্রথম যে কোশ্চেনটা করেছে, আপনি টায়ার্ড না ক্লান্ত? এখন ইংলিশ ওয়ার্ডগুলোতে আবেগ কম, বাংলাদেশের ওয়ার্ডে অনেক বেশি আবেগ। তো উনি বলছে যে ইংলিশ হচ্ছে অনেক লাইট ওয়ার্ড, ঠিক আছে? সো লাইটলি নেওয়া হয়, বাট খুব বেশি আবেগ নাই তোমাদের দেশের ভাষায়। তো আমার টায়ার্ড হওয়ার তো প্রশ্নই আসে না। তোমার কাজ রিফিউজ করো, আমার কাজ দাঁড়ানো। ডিসাইড করো তুমি কি করবে। বলছে কতদিন থাকবা? বলছে একদিনও থাকবো না, আমি যাবো, ছবি তুলবো, চলে আসবো। আরেকটা মজার এক্সাম্পল দিই। একটা ফ্যামিলি, আমি সেকেন্ড বার যখন